আশা করি ভালো আছেন রাসেল ভাই। শুরুতে নমস্কার গ্রহণ করবেন। এটা একটা সত্য ঘটনা, আমাদের এলাকার সবাই এই ঘটনা জানেন। আমার ঘটনাটি একটি বাড়িকে কেন্দ্র করে। এটা আজ থেকে প্রায় আনুমানিক 100 বছর আগে নির্মাণ করা হয়। বিগত কয়েক বছরে একটা পরিত্যক্ত বাড়ি। এটা আমার দাদুর মুখে শোনা একটি সত্যি ঘটনা। ঘটনাটি আজ থেকে প্রায় 50 থেকে 60 বছর আগে ঘটে। যিনি এই বাড়ির মালিক ছিলেন তিনি ছিলেন অত্যন্ত কৃপণ একজন লোক। তার একটা কাজের লোক ছিল, কিন্তু কাজের লোককে তিনি তেমন কোনো টাকা পয়সা দিতেন না। কাজের লোকটি টাকা চাইলে তিনি পরে দেব বলে তাকে ভুলিয়ে রাখতেন। এভাবে অনেক দিন কেটে যায়, কিন্তু কাজের লোকটা আর টাকা পায় না। হঠাৎ একদিন মালিক তার কাজের লোক যখন রাতে ঘুমাচ্ছে তখন তার বিছানায় কিছু বিষাক্ত সাপ রেখে আসেন এবং কাজের লোকটি সাপের কামড়ে মারা যায়। মৃত্যুটি স্বাভাবিকভাবেই সবাই নেয়, কেউ সত্যতা যাচাই করতে চায়নি। ঘটনার সূত্রপাত এখান থেকেই। হঠাৎ মালিক একদিন রাতে শুনতে পায় যে ঘরে ওই কাজের লোক থাকতো, ওই ঘর থেকে কান্নার শব্দ ভেসে আসছে। তিনি তখন সে ঘরে যান, কিন্তু কাউকে দেখতে পান না। মাঝে মাঝে শুনতে পেতেন দোতলায় কেউ যেন দৌড়াচ্ছে, হাঁটাচলা করছে, কান্না করছে, কিন্তু যখন তিনি সেখানে যেতেন কাউকেই দেখতে পেতেন না। এভাবে প্রতিদিন তিনি রাতে কান্নার শব্দ শুনতে পেতেন ওই ঘর থেকে। একদিন তিনি শুয়ে আছেন রাতের বেলা, হঠাৎ খেয়াল করলেন বিছানার ওপর অনেক সাপ। এটা দেখে তিনি খুব ভয় পেলেন। তখন তিনি তার স্ত্রীকে ব্যাপারটা বললেন। তার স্ত্রী বললেন ওই কাজের লোকটির ছেলে মেয়ে অথবা প্রিয়জনের কাছে তার পাওনা টাকাটা দিয়ে দিতে, কিন্তু তিনি এটাতে রাজি ছিলেন না। প্রতিদিন রাতে ওই ঘর থেকে কান্নার শব্দ শুনতে পেতেন তারা। হঠাৎ একদিন তাকে বিছানার ওপর মৃত অবস্থায় পাওয়া যায় এবং তার মৃত্যুটা হয় সাপের কামড়ে। কিন্তু তন্ন তন্ন করে খুঁজেও ঘরের ভেতর কোনো সাপ পাওয়া যায়নি। এরপর তার স্ত্রী স্বপ্নের ভেতর দেখতে পেতেন তার বিছানায় অনেক সাপ চলাফেরা করছে। তারপর তার চারপাশে শুধু সাপ আর সাপ। তিনি রোজ এই স্বপ্ন দেখতেন এবং খুব ভয় পেতেন। তখন তিনি একটা সাধু বাবার কাছে যান এবং তাকে ঘটনাটি খুলে বলেন। সাধু বাবা একদিন তার বাড়িতে আসেন এবং বাড়িটা বন্ধ করে দেন। বাড়ির 4 কোণায় 4টি তাবিজ পুঁতে এবং বলেন তার কোনো বংশধরের কাছে যেন সেই কাজের লোকটা সব টাকা ফিরিয়ে দেয়। স্ত্রী সেই কাজের লোকটার বংশধরের কাছে তার পাওনা টাকা দিয়ে দেন। তারপর থেকে তিনি আর কোনো কান্নার শব্দ পেতেন না। কিন্তু হঠাৎ একদিন তাকেও সাপের কামড়ে মৃত অবস্থায় তার বিছানায় পাওয়া যায়। তারপর থেকে এই বাড়িতে আর কেউ থাকে না এবং সেই থেকে এখনো এটা একটা পরিত্যক্ত বাড়ি। মাঝে মাঝে বাড়ির ভেতর কান্নার শব্দ অনেকেই শুনতে পায়। এই বাড়ির আরো অনেক ঘটনা আছে আমার কাছে, একদিন শেয়ার করব। এই ছিল আমার ঘটনা, ভালো লাগলে পড়ে শোনাবেন। আমরা শুনলাম আমাদের প্রথম ঘটনাটি এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আমরা চলে যাব এখন আমাদের অতিথির কাছে। শুরুতে আমাদের স্টুডিওতে আছেন এই মুহূর্তে আফরান ভাই। তার কাছে তিনি আজকে 2টো ঘটনা নিয়ে এসেছেন। চলুন আমরা শুনে আসি তার কাছ থেকে প্রথম ঘটনাটি। প্রথমেই স্টুডিওতে আসার জন্য, কষ্ট করে স্টুডিওতে আসার জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ এবং আশা করছি আপনি ভালো আছেন। আলহামদুলিল্লাহ রাসেল ভাই, আল্লাহ ভালো রেখেছেন। আশা করি সবাই ভালো আছেন। রাসেল ভাই আপনিও ভালো আছেন। আসলে আপনাকেও ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। রাসেল ভাই আজকে 2টো ঘটনা নিয়ে এসেছি। একটা আমাদের দেশের বাইরের একটা ঘটনা, আমার মানে রাজবাড়ি না, মানে প্রতিদিন তো রাজবাড়ির ঘটনা বেশি শেয়ার করে, আজকে চুয়াডাঙ্গার একটি ঘটনা রয়েছে। ফার্স্টে আমি দেশের বাইরের ঘটনাটা দিয়েই শুরু করতে চাই। ভাই ঘটনাটা হচ্ছে শ্রীলঙ্কার ঘটনা। তো যে ভাইয়া সঙ্গত কারণে নামটা বলছি না, উনি ইউকেতে ফ্রেন্ডস এইড নামক একটি এনজিওতে চাকরি করতেন। তো ওই সময় বিশ্ব ব্যাংকের ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট সংক্রান্ত একটা সার্ভে করার জন্য উনি 1992 সালে শ্রীলঙ্কার জাফনা দ্বীপে গিয়েছিলেন। আর জাফনা দ্বীপটা এই সম্পর্কে একটু বলে নেই রাসেল ভাই, কারণ 1976 সালে যখন এলটিটিই গঠিত হয়, তো তারপর থেকে কিন্তু
1986 সালে জাফনা দ্বীপটা এলটিটি দখল করে নেয়। তারপর থেকে কি জাফনা দ্বীপে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে সবসময় একটা মানে সিভিল একটা অশান্তি বিরাজ এবং করে। ওই সময় ওইখানকার লোকজনের আসলে মানে অবস্থা জানার জন্যই আসলে ওয়ার্ল্ড ব্যাংক থেকে তাদেরকে আচ্ছা। পাঠানো হয়েছিল আর কি। ওই সূত্রপাতে ওই সূত্র ধরে ওনারা সেখানে যান। তো যাওয়ার পর রাসেল ভাই ওখানে ওনাদেরকে একটা কাঠের একটা বাড়িতে ওনাদেরকে জি। থাকার ব্যবস্থা করা হয়। ওনারা 3 জন ছিলেন, কাঠের বাড়িতে ওনাদের থাকার ব্যবস্থা করা হয়। ওই বাড়িটার পাশে বেশ জঙ্গল টঙ্গল ছিল, জঙ্গলে মোটামুটি সাপ বানর এই জিনিসগুলো ছিল আর কি। মোটামুটি দিনের বেলাতেই তারা দেখতেন বিষয়গুলো। এখন রাসেল ভাই ওনারা যখন যে বাড়িতে ছিলেন, ওনারা প্রতিদিন কাজ করতেন এবং কাজ শেষে তখন তো আসলে ওইভাবে ইমেইলটা চালু ছিল না ওখানে, তখন ওনারা ফ্যাক্স করতেন। আমাদের আচ্ছা। প্রতিদিনের আপডেটটা প্রতিদিন ওনারা ওয়ার্ল্ড ব্যাংকের ফ্যাক্স করে জানিয়ে দিতেন যে আজকে এই পর্যন্ত আমরা তথ্য সংগ্রহ করতে পেরেছি। তো সারাদিন ক্লান্ত থাকার পর ওনারা যখন ঘুমাতে যেতেন রাসেল ভাই, তখন ওই প্রথম 1-2 দিনের পর থেকে একটা সমস্যা শুরু হয়। সেটা হচ্ছে ওনারা ঘুমাতে যাওয়ার পরে ওনারা টের পেতেন যে কিচেনে শব্দ হচ্ছে, মনে হচ্ছে যে কেউ কাজ করছে বা থালবাটি পড়ে যাচ্ছে, এরকম কিছু শব্দ। তো ওনারা যখন উঠে যেতেন তখন দেখতেন যে কিছুই না। কিছু না হলে রাসেল ভাই দেখতেন যে ওই থালবাটি আসলে পড়ে আছে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে পড়ে আছে। তারপরে রাতের বেলা যেহেতু ওটা কাঠের একটা বাসা ছিল, তখন ওরা শব্দ পেতেন যে উপরে কোনো কিছু দৌড়াদৌড়ি করছে, ধূপধাপ শব্দ হচ্ছে। এখন যেহেতু পাশে জঙ্গল ছিল, তখন ওরা চিন্তা করতেন হয়তো বা রাতের বেলা বানর এসে উপদ্রব করে। এটার কারণে এই বিষয়টা নিয়ে আসলে অতটা গুরুত্ব ওনারা কখনো দেন নাই। একদিন রাসেল ভাই রাতের বেলা মানে এই ধূপধাপ শব্দটা এত বেশি, এত মানে প্রকট হয়ে গেল যে ওনারা ঘুমাতেই পারছিলেন না। তখন ওই ভাই উনি যেটা করলেন, হাতে একটা লাঠি নিয়ে উনি চিন্তা করলেন যে একটু উপরে যাই, যদি এই টাইপের কোনো জন্তু জানোয়ার থাকে তাদেরকে তাড়িয়ে দিয়ে আসি। রাসেল ভাই উপরে যে যান, কিন্তু উপরে গিয়ে উনি একটা ভয়ঙ্কর দৃশ্য দেখেন। উনি দেখেন যে 2টো মানুষ দৌড়াদৌড়ি করছে, কিন্তু এই 2টো মানুষের শরীরে চামড়া নেই। মানে মনে হচ্ছে একটা মানুষের শরীর থেকে যদি চামড়া ছুলে ফেলা হয়, তখন মানুষের শরীরে রক্ত বেশি, তারপরে মানুষের বিভিন্ন টিস্যু যেগুলো দেখা যায় যেভাবে, এবং রক্ত ঝরতে থাকে, এইরকম 2জন লোক দৌড়াদৌড়ি করছে। এবং হঠাৎ করে ওনার দিকে এই 2টো লোক তাকায়। তাকানোর সাথে সাথে রাসেল ভাই উনি সেন্সলেস হয়ে পড়ে যান। স্বাভাবিকভাবে এরকম ভয়ঙ্কর দৃশ্য, কারণ মানুষের মুখের উপর যদি চামড়া না থাকে, চোখগুলো তো গোল হয়ে থাকে, মানে আমাদের চোখ তো এমনিতে সুন্দর দেখায়, কিন্তু যদি চামড়া না থাকে সেটা ভয়ঙ্কর চেহারা দেখায়, কঙ্কালের মতো। তো উনি ওই দৃশ্য সহ্য করতে পারেন নাই, উনি সেন্সলেস হয়ে পড়ে যান। পরবর্তীতে উনি যখন ওনার সাথে লোকজন যখন খুঁজে পাচ্ছেন না কোথায় গেল, তখন উপরে উঠে দেখে উনি সেন্সলেস হয়ে পড়ে আছেন। তখন তাকে যখন জ্ঞান ফেরানো হয়, তখন সবাই তাকে বলে আসলে রাতের বেলা সারাদিন কাজ করেছো, হয়তোবা কোনো ওই বানর বা শিম্পাঞ্জিকেই দেখেছো, ওরকম মনে হয়েছে। এটা বলে ওনাকে আশ্বস্ত করেন আর কি। তারপর রাসেল ভাই ওনারা আবার ওনাদের কাজে মন দেন, কিন্তু প্রতি রাত্রেই নিত্য নতুন এক এক সময় এক একটা ঘটনা ওনারা মানে হচ্ছিলেন। এর ভিতরে আরেকদিন যে ঘটনাটা ঘটে রাসেল ভাই, সেটা হলো উনি শুয়েছিলেন রাতের বেলা। শোয়ার পর হঠাৎ করে মনে হচ্ছিল ওনার খাটের নিচে গড় 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 আওয়াজ হচ্ছে। সাধারণত উনি চিন্তা করেন হয়তো বা বিড়াল এই ধরনের গড় গড় শব্দ করে, কিন্তু রাসেল ভাই গড় গড় শব্দটার সাথে সাথে ওনার মনে হচ্ছিল খাটটা মানে ভূমিকম্পের মতো কাঁপছে, খাটটা মানে ভাইব্রেট হচ্ছে। উনি চিন্তা করলেন যে এই গড় গড় শব্দ তো হচ্ছে, কিন্তু ভাইব্রেট তো হওয়ার কথা না খাট। তখন উনি চিন্তা করেন হয়তো বা আবারও কোনো বন বিড়াল বা এই টাইপের কিছু হয়তো বা খাটের নিচে ঢুকেছে। কিন্তু উনি যখন টর্চ নিয়ে নিচে টর্চ জ্বালালেন, কিন্তু নিচে উনি কিছুই দেখতে পেলেন না। তখন উনি চিন্তা করেন তাহলে আমি এটা মানে কি শুনলাম এতক্ষণ। তখন উনি চিন্তা করেন যে হয়তো বা চলে গেছে, পাশ দিয়ে চলে যেতেই পারে। তখন আবার উনি ঘুমানোর চেষ্টা করলেন। এবার রাসেল ভাই উনি দেখছিলেন যে একটা বিড়ালের মতো কি যেন মানে দেয়াল বেয়ে উঠে যাচ্ছে, কারণ বিড়াল তো আসলে দেয়াল বাওয়ার কথা না, সেটাই। কিন্তু উনি দেখছিলেন বিড়ালের মতো কিছু একটা জিনিস দেয়াল বেয়ে উঠে যাচ্ছে এবং ওই গড়গড় শব্দটা করছে, এবং চোখ দুটো লাইটের মতো জ্বলছিল। ওটা দেখে উনি খুবই ভয় পান এবং চিৎকার করে ওঠেন। পাশ থেকে যখন লোক চলে আসে, লোক এসে ওই টাইপের কিছু আর দেখে নাই, মানে ওনার সঙ্গী যারা ওই পাশে ছিলেন। এরকম নিত্য নতুন সমস্যা হতেই থাকছে। লাস্টের দিকে রাসেল ভাই যেই ঘটনাটা মানে সবচেয়ে বেশি ওনাদেরকে পীড়া দিয়েছিল, সেটা হচ্ছে একদিন রাতের বেলা ওনারা যেই মানে ঘরে ঘুমাতেন, ঘরের চিলে কোঠা
প্রচন্ড আর্তনাদ শব্দ, মনে হচ্ছে যে কোনো মানুষকে খুব প্রচন্ড নির্যাতন করা হচ্ছে। তখন উনি আর তখন একা গেলেন না, উনি সহ সাথে ওনার পাশের রুম থেকে ওনারা সবাই শুনছিলেন সেই শব্দটা। তো ওনারা উপরে গেলেন। তখন উপরে গিয়ে রাসেল ভাই যে দৃশ্যটা দেখেন সেটা হচ্ছে, উনি দেখছেন যে অন্য দুইজন লোককে, ঠিক আমরা যেমন রাসেল ভাই কুরবানি মানে জবাই করার পরে ছাগল বা অন্য কিছু যখন উপরের দিকে ঝুলি আসতেছে চামড়াটা ছুলি, ওরা দেখছিলেন যে দুইজন লোককে ওভাবে পা উপরের দিকে মাথা নিচের দিকে দিয়ে ঝুলিয়ে রেখেছে, এবং ঝুলিয়ে রেখে জীবন্ত অবস্থায় তাদের চামড়া ছুলছে। এবং যে দুইজন ঝুলছিল ওনাদের শরীরেও কোনো চামড়া ছিল না। আচ্ছা, তো এই দৃশ্য যখন উনি দেখলেন, দেখার পরে ওনারা ওখানে উপস্থিত কয়েকজন ছিলেন, সবাই মিলে এটা দেখেছেন। এবং দেখার পর রাসেল ভাই আসলে ওনারা ওখানে চিৎকার করতে করতে নিচে নেমে আসেন। কারণ রাসেল ভাই ওটা তো একদম একটু রিমোট কর্নারে ছিল, তো দারোয়ান যেটা করতো, দারোয়ান সন্ধ্যার পরে চলে যেত, এবং দারোয়ান ওদেরকে বলে দিয়েছিল যে আপনারা পারতপক্ষে খুব দরকার না হলে বাসা থেকে বের হবেন না। কিন্তু এই বাসাটাতে হন্টেড, এই বিষয়গুলো যদি ওনাদেরকে বলা হতো তাহলে ওনারা ওখানে থাকতে চাইতেন না। তো এই কারণে ওনাদেরকে ওটা বলাও হয়নি রাসেল ভাই। তো যাই হোক রাসেল ভাই, এই ঘটনাটা যখন ওনারা অবলোকন করেন, পরবর্তীতে পরের দিন বললেন যে আমরা এই বাড়িতে থাকবো না, আমাদের ওনার দ্রুত কাজটা গুছিয়ে নিয়ে আসেন। দ্রুত গুছিয়ে নিয়ে ওনারা শ্রীলঙ্কা থেকে চলে যান। কিন্তু যাওয়ার আগে ওনার ওই জায়গা সম্পর্কে একটু জানার চেষ্টা করেন ওটা আসলে কি ছিল। রাসেল ভাই যেটা ওই শুরুর দিকে যেটা বলছিলাম যে ওই 1986 সালের আগের দিকে, কারণ ওই জায়গা জাফনা দ্বীপটা একটু রিমোট এরিয়া এবং বিভিন্ন কারণে সেটা সংঘাতপূর্ণ জায়গা, ওখানে কিছু ডাকাত সম্প্রদায় ছিল। ডাকাতরা কি করতো, ওই নিরীহ তামিল ছেলেদেরকে ধরে নিয়ে আসতো, ধরে নিয়ে এসে ওদের দলে ভিড়ানোর চেষ্টা করতো। যদি কোনো কারণে দলের সাথে কেউ বেইমানি করতো বা ওদের কাছে প্রমাণিত হতো কেউ মিথ্যা বলেছে সর্দারের সাথে, তখন কি করতো, ওদেরকে জীবন্ত অবস্থায় তাদের চামড়াটা ছুলে ফেলতো, এভাবে তাদেরকে মৃত্যুদণ্ড দিত। তো ওই জায়গাটাতে ওই ঘরটা ছিল ডাকাতদের একটা ঘর, ওইটাই পরিত্যক্ত, পরবর্তীতে সংস্কার করে সেটা থাকার উপযোগী করা হয়েছিল আর কি। বিভিন্ন গেস্ট আসলে সাধারণত এখান থেকে তাদেরকে ওখানে রাখতো। তো যেহেতু ওই ঘরটা এই কারণে হন্টেড ছিল, যার কারণে ওনারা ওখানে থাকা অবস্থায় এই ঘটনাগুলো ওনারা দেখেন। তো এটাই ছিল রাসেল ভাই আমার ফার্স্ট স্টোরি। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ, এবং আশা করছি যে আপনাদের কাছেও ঘটনাটি ভালো লেগেছে। এবং অনেকে লিখছেন, যেমন এমডি হাসিবুল আমাদের লিখেছেন যে সেকেন্ড স্টোরিটা ভালো লেগেছে। আচ্ছা, ইনশাআল্লাহ সমস্ত পেশার থেকে মুক্তি পাওয়া যাবে। আচ্ছা, আপনি মহিউদ্দিন ভাই, আপনি একটু আমাদের একটু বলেন যে আপনার রিসেন্টলি আপনি একটা এসএসসি পরীক্ষার্থীর সাথে একটা ঘটনা আপনি আমাকে বলছিলেন, ঘটনাটা একটু আমরা একটু শুনি আপনাদের কাছ থেকে। এটা আমাদের লালবাগ এলাকাতে হয়েছে, পরীক্ষা আগামীকাল। তা আমার কাছে ছাত্রছাত্রী আসছে যে কিছু দোয়া নেওয়ার জন্য এবং পরামর্শ নেওয়ার জন্য, তারা পরীক্ষা কিভাবে ভালো করতে পারে, যেন স্মৃতিশক্তিটা বৃদ্ধি পায়, লেখাপড়া যেন ঠিক করতে পারে, পরীক্ষা ভালো দিতে পারে। তা আমি এর মধ্যে একটি মেয়েকে একটা আমল শিখিয়ে দিছি, প্রতি রাত্রে 100 বার ইয়া আলিম এই আয়াতটা পড়লে স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে, স্মরণ শক্তি বেশি হবে। এবং তাকে বলছি এই আমলটা করার সময় গিয়ে তুমি 2 রাকাত নামাজ পড়বে। তো এখন পরীক্ষার জন্য এই আমলটা শুরু করে দিল। বিশেষভাবে আজ থেকে 10-12 দিন আগে দিয়ে ও রাত্রি যখন পড়া শেষ করে নামাজ পড়তে যাবে, তো যে ঘরটাতে নামাজ পড়া হয় ও ওযু করে ঘরটাতে যাওয়ার সময় দরজাটা খুলে দেখে তার ঘরে কে যেন নামাজ পড়তেছে, বসে বসে ইবাদত করতেছে। তো উনি অবাক হলেন, এখন এই মুহূর্তে আমার ঘরে, এই ঘরে কে নামাজ পড়তে পারে, এরকম তো কাউকে দেখতেছি না। তো উনি এটা পুরোপুরি শিওর হওয়ার জন্য বাতি জ্বালালেন, সুইচ দেওয়ার সাথে সাথে লাইট যখন জ্বলেই সাথে সাথে নষ্ট হয়ে গেল। এবং কিছুক্ষণ 5-10 মিনিট পরেই নাকি তাকে একটা জোরে চড় মারা হলো। সেই থেকে তার ঘুমের মধ্যে রক্ত দেখতে পেত এবং খুব উনি সমস্যায় ভুগতেছিল। পরে আমি যখন তার কাছে গেলাম, সে আমাকে বলল এই ঘটনা, আমি এই জিনিসটাই দেখতে পাইছি। পরবর্তীতে সেটা এরকমই তাকে বললাম, ঠিক আছে। উনি আলেম, ভালো জিন ছিল, যার ঘরে ইবাদত করতেছিল, বিরক্ত করতে নেই। এখন বর্তমানে ভালো আছেন, পরীক্ষা আগামীকাল ইনশাআল্লাহ তার জন্য সুস্থ কামনা করতেছি। আচ্ছা, আপনি এই যে এত কিছু করেন, মানুষের অনেক উপকার করেন, আপনি বলেছেন, এবং আপনার নিজের কখনো ভয় লাগে না এই সমস্ত কাজ করতে গিয়ে? না, ভয় বলতে এগুলো ভয় নেই, কেন আশরাফুল মাখলুকাত মানুষ সবচেয়ে ঊর্ধ্বে, এবং মানুষের অন্তর বিশ্বাস দিয়ে যদি আমার আল্লাহ সবকিছু হেফাজতকারী,
মানুষ ভয় না পেয়ে যদি ইবাদত করে থাকে তাহলে মানুষ সবার চেয়ে সবচেয়ে ঊর্ধ্বে আছে। এগুলো ভয় পাওয়ার কোনো কিচ্ছু নেই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনার কাছে আবারও আসবো আমরা, এবং আমি এই মুহূর্তে একটা ইমেল পড়তে চাই, এবং সেই ইমেলটার আমি এখন পড়ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি। যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। রাসেল ভাই, সালাম নেবেন। আমি জানি আপনি সবসময় ভালোর দলেই থাকেন, তাই আর জিজ্ঞেস করলাম না আপনি কেমন আছেন। এর আগেও একটা ইমেল করেছিলাম যে আমার জীবনে ঘটে যাওয়া একটি কাহিনী ছিল, হয়তো বুঝিয়ে লিখতে পারিনি, তাই হয়তো পড়া হয়নি। আর এখন আমি যে কাহিনীটা শেয়ার করব তা আমার লাইফের প্রথম ও ভয়ঙ্কর অভিজ্ঞতা। সঙ্গত কারণে আমার আশা হবে না, তাই লিখে পাঠালাম। ভালো লাগলে পড়ে শোনাবেন। বলে রাখা ভালো যে আমি একজন 30 পারা কোরআনের হাফেজ। যাই হোক, কাহিনীটা ঘটে 2004-এর শীতের সময়। তখন আমি মিরপুর 12 নম্বরের সবচেয়ে বড় ও নামি দামি একটা মাদ্রাসার হেফজোখানায় পড়ি। আমি মাদ্রাসার নাম উল্লেখ করব না, কারণ এই মাদ্রাসাটা পল্লবী থানা থেকে খুব কাছেই। যারা শুনছেন তারা হয়তো বুঝতেও পেরেছেন কোন মাদ্রাসাটি হতে পারে। আর এই মাদ্রাসা ও মসজিদ দুটি এখন 7 তলা। মসজিদ ও মাদ্রাসা যাই হোক, ঘটনায় যাওয়া যাক। হেফজোখানায় যারা হাফিজি পড়ে তারা সকল ছাত্রদের মাগরিবের নামাজের পর কোরআন শরীফ মুখস্থ করে থাকে, এবং এই মুখস্থ রাখা, এই পড়াটা ফজরের সময়, নামাজের সময় আগেই হুজুরকে মুখস্থ শোনাতে হয়। বলে রাখা ভালো যে অনেক সময় ছাত্রদের পড়া মুখস্থ হয় না, আর যাদের পড়া না হয় তাদেরকে তাদের ঘুম থেকে নির্দিষ্ট টাইমের আগেই উঠে পড়াটা আরো ভালো করে মুখস্থ করে নিতে হয়। তো একদিন আমার পড়াটা ঠিক করে মুখস্থ হয়নি, তাই আমি চিন্তা করলাম রাতে আগে ভাগে ঘুম থেকে উঠে পড়াটা ভালো করে মুখস্থ করে নেব। তো রাতে ঘুম থেকে উঠে দেখি সকল ছাত্ররা ঘুমাচ্ছে। আমি উঠে অজু করে নিয়ে মসজিদের দিকে যাই কোরআন পড়ার জন্য। বলে রাখা ভালো, তখন মানে 2004-এর দিকে ওই মাদ্রাসায় 2য় তলা পর্যন্ত নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছিল, এবং সাথে মসজিদের কাজও 2য় তলা পর্যন্ত সম্পূর্ণ হয়েছিল। তো আমি যখন মসজিদে প্রবেশ করি ঠিক তখনই আমার চোখে মসজিদের প্রথম তলা থেকে লাইটের আলো আসে। তো আমি লাইটের আলো দেখে খুব খুশি হয়ে যাই, কেননা যদি মাদ্রাসার ছাত্রদের ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় তাহলে ওই দিন আর মুখস্থ পড়াটা হুজুরকে দিতে হয় না, শোনানো লাগে না। ওই দিন আমার পড়াটাও ঠিক মতো মুখস্থ হয়নি, তাই আমি খুশি হয়েছিলাম। আমি যখন মসজিদের লাইট দেখে মসজিদের সিঁড়ি দিয়ে যখন প্রথম তলায় উপস্থিত হই, তখন দেখি মসজিদের সকল মুসল্লিরা কাতার সোজা করে নামাজের জন্য দাঁড়িয়ে গেছে, এবং আমি তখন অনেক খুশি হই মনে মনে। যাক, আজকের জন্য বাঁচা গেল হুজুরের মারের হাত থেকে। আমিও ঠিক ওই মুহূর্তে কোনো কিছু চিন্তা না করে নামাজে দাঁড়িয়ে যাই, এবং সকল মুসল্লিদের সাথে। বলে রাখা ভালো যে আমি যখন নামাজ পড়ছিলাম আতরের সুগন্ধ এবং ঘ্রাণটা আমি কখনোই, মানে এমন সুন্দর ঘ্রাণ আমি কখনো পাইনি। যখন নামাজ শেষ হয় আমি উপরে মাদ্রাসায় যাওয়ার জন্য যখন প্রস্তুতি নিচ্ছিলাম, ঠিক তখনই আমার পাশে যে লোকটা ছিল সে আমাকে সালাম দেয় এবং আমাকে জিজ্ঞেস করে, বাবু তোমার কত পারা পর্যন্ত কোরআন মুখস্থ হয়েছে? আমি তখন তাকে বলি যে আমার 7 পারা পর্যন্ত কোরআন মুখস্থ হয়েছে। আমি যখন তার দিকে তাকাই তখন দেখি এত উজ্জ্বল আর এত সুন্দর মানুষ যে আমি কখনোই দেখিনি। আমি তখনও কিছুই বুঝতে পারিনি। তো আমি যখন ওখান থেকে মাদ্রাসার উদ্দেশ্যে মসজিদের সিঁড়ি ধরে ওপরে উঠি, 2য় তলায় আসি, তখন দেখি যে মুয়াজ্জিন সাহেব হুজুর তার নিজ ঘর থেকে বের হচ্ছেন। আর তখনই মসজিদের 2য় তলায় একদম কর্নারে মুয়াজ্জিন সাহেবের জন্য রাখা একটা ঘর ছিল, আর মুয়াজ্জিন সাহেব হুজুরের নামটা আমি উল্লেখ করে দিলাম। এবং তিনি 2য় তলায় উঠে যখন হুজুরকে দেখতে পাই তখন হুজুর আমাকে জিজ্ঞেস করে, বাবা তুমি নিচে কেন গিয়েছিলে? তখন আমি হুজুরকে বলি, হুজুর এই মাত্র ফজরের নামাজ আদায় করলাম, আপনি নামাজ পড়তে পারেন নাই হুজুর? তখন মুয়াজ্জিন সাহেব আমাকে বলেন, তুই কি পাগল হয়ে গেলি? আমি তো এখন ফজরের আজান দিতে নিচে নামবো, তুই নামাজ পড়লি কিভাবে? এই কথা শোনার পরে আমি হুজুরকে নিয়ে নিচ তলায় গিয়ে দেখি যে
একটা লাইট জ্বালানো নেই মসজিদে, পুরো মসজিদেই ঘন অন্ধকার। আর এইটা দেখে ভয়ে আমার শরীর ঘামে ভিজে যায়। এই শীতের ভেতরেও এরপরে মহসিন সাহেব হুজুর আজান দেওয়ার পরে আমরা বড় হুজুরের কাছে নিয়ে যাই আমাকে, এবং হুজুর আমাকে দেখে বলে যে তুমি আজকে যাদের সাথে ফজরের নামাজ আদায় করেছো তারা মানুষ ছিল না, তারা জিন ছিল, এবং ভালো জিন ছিল, এই জন্য তোমার কোনো ক্ষতি করেনি। আর মানুষ জাতি ফজরের নামাজ আদায় করার আগে এই জিনেরা জামাতে নামাজ আদায় করে থাকে, আর ওরা যখন নামাজে দাঁড়াচ্ছিল ঠিক তখনই তুমি মসজিদে প্রবেশ করো, আর তাই তোমার কোনো ক্ষতি করেনি। আজ যে লোক তোমার সাথে কথা বলছে সেও একজন জিন ছিল। যাই হোক, এরপর থেকে আমার কোনো রকমের কোনো প্রবলেম হয়নি। এই ছিল ঘটনা। যদি পড়ে শোনান তবে খুশি হব, এবং এটা আমার শুধু বলবো যে আরো একটা বাস্তবতা আমার জীবনে লুকিয়ে থাকে যদি না পড়া হয়। ভূত এফএমকে ধন্যবাদ। তো আমি পড়ে শোনালাম, এবং আমরা এরকম কাহিনী অনেকেই শুনি যে অনেক মসজিদে এরকম অনেকে আমাদের লিখে পাঠান যে জিনেরা নামাজ পড়েন, এবং অনেকেই সেটা দেখেন। এরকম অনেক অভিজ্ঞতা আমরা পাই, এবং সেগুলো বিভিন্ন জায়গা থেকে আসে। এবং আজকেও যেটা যিনি একজন কোরআনের কোরআন শিক্ষা করছিলেন, তার লাইফে এরকম ঘটনা ঘটেছে, এবং একদম সামনাসামনি দেখেছেন। এরকম না যে সালাম ফিরিয়ে দেখেছেন যে কেউ নেই, তিনি যেখানে দেখেছেন নামাজ শেষ করার পরে তার সাথে কথাও বলেছেন। এরকম একটা ব্যাপার তার সাথে তার জীবনে ঘটে গেছে। তো এই ছিল ঘটনা। আশা করছি আপনাদের ভালো লেগেছে, এবং এটা বাস্তব ঘটনা বলে আমার মনে হচ্ছে, এবং আপনারা যে কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের জানাবেন। তো আমরা শুনে আসি চলুন একটা অডিও ক্লিপ, এবং তারপরে আবারও ফিরে আসছি। আশা করছি যে পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন, এবং অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে গিয়ে লিখবেন কেমন লাগছে, কেমন হচ্ছে আজকের ভূত এফএম। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এফএম এন্ড ডু ফুর্তি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। ভূত এফএমের সকল লিসেনার্সকে জানাই আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমি বেশ দীর্ঘদিন ধরে ভূত এফএমের সাথে আছি, চেষ্টা করি কম বেশি সবগুলা এপিসোড শোনার। আসলে অনেক সময় বিভিন্ন ব্যস্ততার কারণে হয়ে ওঠে না, পরবর্তীতে চেষ্টা করি সেই এপিসোড গুলাকে ডাউনলোড করে শোনার জন্য। কি বলবো, খুবই প্রিয় একটা অনুষ্ঠান আমার ভূত এফএম। আমি কথা না বাড়িয়ে চলে যাই সরাসরি আমার ঘটনাটা মেইনলি হচ্ছে 2017 সালের একটা ঘটনা। এটা সে বছর আমি এইচএসসি পরীক্ষার্থী ছিলাম, এবং এইচএসসি পরীক্ষা শেষ করার পর আমি অন্য সকল ছাত্রদের মতো আমি যেরকম আমি মফস্বল শহরের ছেলে ছিলাম, সেহেতু আমি ঢাকার একটা নামকরা কোচিং সেন্টারে ভর্তি হয়ে যাই বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং এর জন্য, এবং সেই সুবাদে আমাকে ফার্মগেটে একটা হোস্টেলে উঠতে হয়, যেহেতু আমার কোচিংটা ফার্মগেটে ছিল। এবং মূলত ওই হোস্টেলটাকে কেন্দ্র করেই আমার ঘটনাটা। তো আমি প্রথমে একটু বর্ণনা দিতে চাই ওর হোস্টেলটার। আমি জাস্ট স্পেসিফিক প্লেসটা আমি বলতে চাচ্ছি না, যেহেতু এটা একটা তাদের হোস্টেল বাণিজ্য, যেহেতু আমি চাই না যে কোন রকমের সমস্যার সম্মুখীন হোক বা এরকম কিছু আদার্স কোনো সমস্যা হোক। তো এটা ফার্মগেটের মোটামুটি একটা ব্যস্ততম এলাকায় বলা যায়। এটুকু বলতে পারি, ফার্মগেটে যারা থাকেন সবাই জানেন, বিশেষ করে যে ওইখানে একটা আসলে চার্চ আছে, ওই একটা চার্চের কবরস্থানও আছে সাথে। তো আমার হোস্টেলটা এমন জায়গায় অবস্থান ছিল যে আমার রুম থেকে মোটামুটি ওই চার্চটা খুব ভালোভাবে দেখা যেত। হয়তো বা ডিস্টেন্সটা কেমন হবে, 500 মিটার এরকম আর কি ডিস্টেন্সটা দেখা যেত অনেক ক্লিয়ারলি। এবং মেইনলি আমি যতদিন ছিলাম আমার কাছে মনে হয়েছে যে এলাকাটা মনে হয় খ্রিস্টান মানুষজন বেশি এলাকাতে। তো যাই হোক, আমি যে হোস্টেলটাই ছিলাম প্রথম 6 তলা একটা হোস্টেল ছিল, এবং 1 আর 2 তলা যেটা ছিল ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরটা বেসিক্যালি মসজিদের জন্য ছিল। ওই বিল্ডিংটা একজন দান করছিলেন যে
এক আর 2 তলা মসজিদ থাকবে এবং মসজিদের আনুষঙ্গিক যে খরচপাতি, ইমাম সাহেবের বেতনাদি বা মসজিদ চলতে যে খরচ হয় সেইটা ওই হোস্টেলের টাকা থেকে আসবে, এরকম আর কি। সে মোটামুটি হোস্টেলে বেশ কিছু আর কি সদস্য ছিলেন যারা এগুলা দেখাশোনা করতেন। তো আমি যে হোস্টেলটা আমি থাকতাম হচ্ছে মোটামুটি 6 তলায়, একদম টপ ফ্লোরে ছিলাম। বাকি 3, 4, 5, 6 এগুলো হচ্ছে হোস্টেলের আদার্স সব অ্যাডমিশনের স্টুডেন্ট তখন হোস্টেলে। আমি 6 তলায় থাকতাম। ওইখানে আমরা 6 তলার উপরে 4 জন থাকতাম। আমাদের মোটামুটি 3টা রুম ছিল, মাঝখানের একটা রুম ফাঁকাই ছিল, ডাইনিং এর মতো স্পেস। আর উপরে আর যে 2টা রুম ছিল, 2টা রুমে আমরা 2 জন করে থাকতাম। আমরা 4 জনই মোটামুটি আমাদের এলাকার ছিলাম, পরিচিত, একই কলেজ থেকে গেছি আমরা 4 জন। সো রুম গুলা খুব বেশি বড় ছিল না, মোটামুটি একটু আমাদের বিল্ডিংটা তুলনামূলক একটু পুরান আমলের বিল্ডিং ছিল। আমার যতটুকু মনে হয়েছে মানে একটু আগেকার বিল্ডিং, হয়তো অনেকদিন হয়ে গেছে এরকম বিল্ডিংটা। এবং আরেকটা কথা হচ্ছে, আমি যেহেতু টপ ফ্লোরে ছিলাম একদম 6 তলায়, আমার বিল্ডিং এর মানে আমাদের 6 তলার উপরে আসলে ওইটা টিন শেড দিয়ে, ওইখানে মানে যেভাবে যে মানে টিন শেড, মেন উপরে টিন শেডের নিচে যে আপনার দিয়ে দেয় বিভিন্ন, কি বলে আমি আসলে এটা বলতে পারছি না, যাই হোক ওরকম টিন শেড আর কি ছিল। তো যেহেতু উপরে আর কি পাকা করা ছিল না, তো প্রথম বেশ কয়েকদিন রোজার মাসে যে উঠি ওইখানে আমাদের হোস্টেলটার মেনলি কেয়ারটেকার দেখাশোনা করতেন মসজিদের মুয়াজ্জিন সাহেব ছিলেন, উনি এটার দায়িত্বে ছিলেন। উনি টাকা পয়সা তোলা বা আদার্স সব স্টুডেন্টদের খাবার দাবার সব উনি এইগুলা দেখাশোনা করতেন। তো রোজার মাসে যে উঠি হোস্টেলে খুব ভালোই যাচ্ছিল প্রথম কিছুদিন। এবং 1 এবং 2 তলার মসজিদ হয়, 5 ওয়াক্ত নামাজ পড়া হতো, খুব ভালো ছিল জিনিসটা আমার জন্য। আমরা সবারই আর কি যারা ছিলাম সবাই কম বেশি 5 ওয়াক্ত নামাজ পড়াতো সবারই, যেহেতু 2 তলার মসজিদ, আজানের সাউন্ড একদম কানে আসতো সর্বপ্রথমে এবং সবাই মোটামুটি নামাজের জন্য যেত। তো খুব ভালোই যাচ্ছিল। রোজার মাসটা খুব ভালোভাবে কাটে, ঈদের ছুটি কাটায়। যখন ফেরত যাই, ঘটনাটা সম্ভবত জুলাই জুলাই এরকম সময় হবে, 17 সালে রোজার ঈদের পরের ঘটনা। তো ঈদের ছুটি কাটানোর পরে যখন যাওয়ার পরে প্রথম কয়েকদিন ঠিকই ছিল, আস্তে আস্তে কিছু ছোটখাটো সমস্যা শুরু হয়। যেমন ধরেন যে একদিন রাত্রে আমি আর আমার রুমমেট আমাদের রুমেই বসে আছি, ও পড়ছিল, আমি আমার বেডে শুয়ে আছি। তো হঠাৎ আমাদের দরজাটা রুমের স্টিলের দরজা ছিল, তো সিটকিনি দেওয়া ছিল না, দরজাটা জাস্ট এমনি লাগানো আর কি, নেওয়ানো ছিল। হঠাৎ করে দরজাটা একলাই খুলে আসে। তো ফার্স্ট আমি ভাবি যে হয়তোবা কেউ আছে, মানে পাশের রুমে ওরা আসছে কিনা, দেখি কেউ নাই। তারপরে তো ভাবি হয়তো বাতাসে খুলে গেছে। দরজাটা আবারও চাপাই দেওয়ার পরে ঠিক আছে, ভালো বসে আছে। বেশ কিছুক্ষণ 2-5 মিনিট যাওয়ার পর আবার দরজাটা খুলে দেয়। এবারও আসলে সেভাবে নেই নাই, জিনিসটা লজিক্যালি দেখে হয়তো বাতাসে খুলছে। এবার দরজা লাগায় বারবার খুলে যাচ্ছিল, বিরক্ত লাগছিল। এবার সিটকেনিটা দিয়ে দিল, দরজা গেল। ঠিক ওই দিন রাত্রির ঘটনা। রাত তখন আনুমানিক 12:30 বাজে। আমরা 2 জন আমাদের পাশের রুমে খাওয়া দাওয়া শেষে পাশের রুমে যাই, একটু গল্প করে আসি। এক পর্যায়ে ওদের রুমে আমরা বসে আছি, আমরা 4 জন বসে গল্প করতেছি। আমাদের রুমটা সিটকেনি এসে, ওদের রুমটা ওরকম দরজাটা ভেজানো আর কি, সিটকেনি দেওয়া নেই। এক পর্যায়ে আস্তে করে ওদের রুমের দরজাটা খুলে যায়, এবং দরজাটা খুলে যাওয়ার পর ওই পাশের রুমের যে 2 জন ছিল ওদের ভিতর থেকে একজন হঠাৎ করে দৌড় দিয়ে ওদের কিছু রুম থেকে বেরোয় মোটামুটি মানে সিঁড়িতে নিচে নেমে যাচ্ছে। বিষয়টা আসলে বুঝে উঠতে পারি না যে আসলে কি হলো বিষয়টা। ও এক পর্যায়ে 2-1 মিনিট পর নিচে থেকে উপরে উঠে আসে। আমরা উঠে আসে মোটামুটি কোথাও নেই, আমরা জানি কি ব্যাপার, তুই দরজা এরকম খুলে সাথে তুই দৌড় দিয়ে নিচে গেলি কেন, কাউকে দেখছিস? বলতেছে না কাউকে দেখি নাই, কিন্তু কিছু সমস্যা আছে, বেশ কিছুদিন ধরে এই সমস্যাটা হচ্ছে, এরকম দরজা লাগানো থাকলে একলাই খুলে যাচ্ছে কেন জানি। একদিন হঠাৎ মনে হলো কিছু একটা দেখছিলাম, এই জন্য আজকে আমি যে আসলে কি কেউ খুলে দিচ্ছে, শয়তানি করতেছে নাকি দেখার জন্যই করছে। আমি বলতেছি, তখন আমার মাথায় ক্লিক, আমরা আজকে সন্ধ্যাটা আমাদের সাথে এরকম হয়েছে, আমরা মনে করছি যে তোরা করছিস কিনা বা কি বাতাসে হয়েছে। বলতেছে না আসলে এটা আমাদের সাথে হচ্ছে কয়েকদিন ধরে, বুঝতেছি না কেন, হয়তো বাতাসটা থাকবে এরকম কিছু কারণে কিছু হইতে পারে। আমার পাশের রুমমেট ওই ছেলেটাও বলে যে না এটা অন্য কিছু।
আর অন্য কিছু কি বলে পরে বলবো। আসলে ওই ছেলেটাও বেশ নামাজ কালাম পড়তো, 5 ওয়াক্ত কোরআন শরীফ পড়তো, একটু পরেজগার টাইপের ছিল, ও বেশ একটু আধ্যাত্মিক জিনিস বিশ্বাসও করতো এবং এগুলার সাথে ওর পরিচিতিও ছিল খুব ভালো। তো ভালো কথা। চলে আসি আমরা আমাদের রুমে, আর এটা নিয়ে বেশি মাথা ঘামাই। তার 2-1 দিন পরের ঘটনা, রাত তখন আনুমানিক 2:30-3টা হবে। বেশ পড়াশোনা করার পরে আমরা দুজনে, আমার রুমমেট আমি দুজনে পড়াশোনা করে উঠে আর কি আপনার সবেমাত্র বেডে শুয়েছি দুজনে, লাইট অফ করছি রুমে। হালকা হয়তো বা 10-15 মিনিট গেছে, একটু তন্দ্রা আসছে চোখে, হালকা তন্দ্রা ভাব। ওই আমার রুমমেট দেখতেছি অটোমেটিক ও ঘুমায় গেছে। তখন আমি ফোন টিপতে টিপতে আমারও একটু তন্দ্রাচ্ছন্নতা ভাব চলে আসছে। তন্দ্রাচ্ছন্ন ভাবে যখন ওদিকে একটু তাকাইছে, আমার মনে হলো যে ওর মাথার কাছে কিছু একটা বসে আছে, ওর বেডে মাথার কাছে ছায়া করতে। আমি তন্দ্রাচ্ছন্ন ভাবে বুঝে উঠতে পারতেছিলাম না জিনিসটা কি। তা একবার পলক ফেলে যখন তাকাই, জিনিসটা মুভমেন্ট দেখি যে ওইটা রুমের মাঝখানে চলে আসছে জিনিসটা, ওই ছায়ামূর্তিটা। আমার তখন আমি মোটামুটি একটা ঘুমের ঘরের ভেতরে, আমি ভাবতেছি ভুল দেখতেছি বা কি, ওরকম ব্রেনে কাজ করতেছে না ওই জিনিসটা কি এরকম কিছু। তৃতীয়বার যখন আমি পলকটা ফেলছি এবং তাকানোর পর থেকে ওইটা আমার বুকের উপর চলে আসছে ছায়ামূর্তিটা, এবং আমার দিকে আর কি, মানে আমার বুকের উপর আর মুখের উপরে চলে আসছে বলতে গেলে। মানে একটা ছায়ামূর্তি, আসলে কোনো মহিলা পুরুষের কোনো কিছু বলতে পারবো না, একটা ছায়ামূর্তি। আমি একটা জোরে চিৎকার দেই, চিৎকার দেওয়ার পরে আমার রুমমেট মোটামুটি ঘুমটা ভেঙে যায়, ও এক লাফে উঠে রুমের লাইটটা দিয়ে দেয়, দিয়ে বলে কি ব্যাপার, কি হয়েছে? আমি বলি যে না কিছু হয় না, আমি জাস্ট মানে জিনিসটা করে আমি শেয়ার করি না, যে বিশ্বাস হয়তো করবে না বা বলবে ভুল দেখছি শুনে বা সামহাউ নিজের একটা নিজের ছোট লাগবে বললে যে ভয় পাই, এই হিসেব থেকে আমি বলছি না আমি স্বপ্ন দেখছিলাম, ভয় পাইছে হয়তো বা এটা। ঠিক আছে। ও জাস্ট আমি পানি টানি খাই, একটু বাথরুমে যাই, মুখে পানি টানি দেই, দিয়ে শুয়ে পড়ি। আবার মাথার ভিতর কন্টিনিউয়াসলি কাজ করতেছিল জিনিসটা কি হইলো, আমি বুঝতেছিলাম না আসলে কি ঘটলো জিনিসটা। ঘুম আর আসতেছিল না কোনো মতেই। তার ঘন্টাখানেক পরেই দেখি ফজর আজান দিচ্ছে, গেলাম নামাজ টামাজ পড়ে এসে খুব ভালো লাগতেছিল, শুয়ে ঘুমাইলাম। বেশ ভালো, বেশ কিছুদিন এভাবে যাইতে থাকলো। এর ঠিক 15-20 দিন পরে ঘটনা হবে, হয়তোবা ওই দিন রাত্রের ঘটনা। এটা 15-20 দিন পরে, ওই দিন রাত্রে ম্যাচ, আসলে হোস্টেলে যে মিল দিছে, মিলটা মোটামুটি আমার আর আমার পাশের রুমের যে দুজন ছিল ওদের পছন্দ হলো না মিলটা। বললাম যে মিল খাবো না আজকে রাত্রে, আমাদের মিলটা অফ রাখি। ঠিক আছে, আমার রুমমেট নিচে মিল, ভালো কথা। তো রাত আনুমানিক তখন 11টা, 10:30, 11টা বাজে। আমি আমার রুমমেটটা বলে যে আচ্ছা তুই কি রুমেই আছিস, তাহলে রুমে থাক, আমি পাশের রুমে ধরে এখানে গেলাম, একটু গল্প করে আসি। ও শুয়েছিল, ও টায়ার্ড ছিল, বলে যে ঠিক আছে যা, আমি রুমে আছি, লাইটটা অফ করে দিয়ে যাই। আমি ঠিক আছে, আমি রুমের লাইটটা অফ করে দিয়ে পাশের রুমে যাই। গল্প টল্প করতে করতে 11:30, 11টা বাজে। এরকম টাইমে পেটে খিদা তো লাগছে অনেক, মিল অফ খাই নাই রাত্রে 3 জন। আমি বলি যে পাশের রুমের 2 জন চল বাইরে যাই, কিছু খাই আসি আমরা। ওরা বলে যে যাবি, ঠিক আছে চল যাই। বলে তাহলে ও বলে যে তোর মানে আমার রুমমেটকে ডাকতে বললো, তোর রুমমেটকে ডাক, ওরা ডাক দেয়। আমি বলছি ও তোমরা টায়ার্ড আছে দেখি। আমি রুমটা খুলে দেখি যে ঘুমাই গেছে মোটামুটি। আমি ওরা ডাক দিই, আমি রুমটা চাপাই দিয়ে ওদের বলে তো ঘুমাচ্ছে, ও থাক, যদি উঠে ফোন দিলে বলবো না আমরা বাইরে আসছি। মোটামুটি ওই রুমটা চাপাই দিয়ে পাশের 2 জন রুমমেটের সাথে আমরা 3 জন ওদের রুমটা টানা করে আমরা বেরোই বাইরে। একটু ওয়েদারটা সকাল থেকে একটু গ্লুমি ছিল, ক্লাউডি ছিল, হালকা হালকা বৃষ্টি গুড়ি ছিল। আমরা যখন বেরোই তখনও মোটামুটি ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, বৃষ্টি হালকা গুড়ি করতেছে। আমরা বাইরে বেরোই, যাই 11:30 বাজে তখন রাত। ফার্মগেটের একটা হোটেলে বসি, যায় খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করতে করতে এক পর্যায়ে হোটেলের ভিতরে থাকতে বৃষ্টি চলে আসে। মোটামুটি আমরা আটকায় যাই হোটেলের ভিতরে। আটকায় যাওয়ার পরে মোটামুটি আধা ঘন্টা আটকায় যাই হোটেলে। 12টা বেজে গেছে অলমোস্ট। এমন টাইমে আমার রুমমেট দেখি ফোন দিচ্ছে আমার ফোনে, আমরা তখন বৃষ্টিতে আটকাম। ফোন দিয়ে আমার বলতেছে কি ব্যাপারে, তোরা কই? আমি বলতেছি তুই তো ঘুমাচ্ছিলি, আসলে তোকে ডাকা হয় নাই, আমরা একটু বাইরে আসছি খাইতে, এই নাই রাত্রে খিদা লাগছিল, খুব বাইরে আসছি। বলছে আমার একবার বলে যাবি তো যে তোরা বাইরে যাচ্ছিস ডাক দিয়ে। আমি বলছি তুই ঘুমাচ্ছিলি দেখে তোকে ডাকি নাই। আমার ভয়েসটা শুনে মনে হচ্ছিল টেন্স, মানে একটু ভয় পাইছে বা এরকম কিছু। বলছি কেন, কিছু হয়েছে, সমস্যা? ও বলতেছে না সমস্যা না, আয় তোরা চলে আয়।
আমি ঠিক আছে বৃষ্টি পড়তেছে তো বৃষ্টি থামলে চলে আসতে, ঠিক আছে। তো মোটামুটি তার 10-15 মিনিট পরে আর কি বৃষ্টিটা একটু কমে আসে, আমরা মোটামুটি দৌড় দিয়ে আর কি হালকা ভিজতে ভিজতেই হোস্টেলের উদ্দেশ্যে বেরোয় পড়ি। তো হোস্টেলে মোটামুটি এসে উপরে উঠি, উপরে ওঠার পরে রুমে আসি, এসে ওরা দুজন তো রুমে ঢুকে, আমি আমার রুমে দরজাটা খুলছি, খোলা মাত্রই দেখি যে আমার রুমমেট মোটামুটি তখন 12:30 অলমোস্ট বাজে, দেখি ও পড়ার টেবিলে বসে আছে, রুমে লাইট জ্বালানো, ও মোটামুটি মাথায় টুপি টুপি পরে বসে আছে, পড়তেছে। আমি বললাম কি রে তুই না ঘুমাচ্ছিলি এত রাত্রে, হঠাৎ করে আবার উঠছিস টুপি টুপি করে? না উঠলাম, ভাল লাগতেছিল না, ওই অজু টজু করলাম, একটু অজু করে একটু নামাজ পড়লাম, পরে পড়তে বসে। আমি কিছু হয়েছে বলতো? ও দেখে আমার একটু আর কি মনে হচ্ছে আমার একটু ভয় পাইছে বা কিছু। তো না কিছু হয় ফার্স্ট আমি জাস্ট ওর কথায় আমার মনে হয় যে না সামথিং রং। আমি বলি না তুই বল কি হয়েছে, সমস্যা কি? ও বলে যে আচ্ছা ঠিক আছে শোন বলি দেন। ও বলে যে তোরা তো মোটামুটি তুই গেলি রুমের থেকে, যাওয়ার পরে তখন তার আধা ঘন্টা পরে হবে, আধা ঘন্টা পরে বলে যে হঠাৎ করে মনে হইলো যে আমি তো শুয়েছিলাম, মানে আমার রুমমেট বলতে যে আমি তো শুয়েছিলাম, তো হঠাৎ করে মনে হলো যে খাটটা একটু ঝাঁকি দিয়ে হালকা। তো ফার্স্টে বলছে আমার ঘুমটা হালকা ঘুমিয়েছিল, একটু চোখটা খুললাম, মনে হলো কি ভূমিকম্প হয় নাকি আবার নাকি মাথা ঘুরতেছে বুঝলাম। আমি আবারও মোটামুটি চোখ বন্ধ করে শুয়ে থাকলাম। বেশ 2-1 মিনিট পর আবার একটু ঝাঁকি দিয়ে কেটে উঠছে। উঠার পরে আমি মোটামুটি এবার একটু ভাবছি যে কি ভূমিকম্প হচ্ছে নাকি মাথা ঘুরতেছে, উঠে বসলাম। উঠে বসে দেখলাম যে না আশেপাশে তো মনে নাই, মানে মনে হচ্ছে না কিছু ভূমিকম্প বা এরকম কিছু। আমি আবার শুয়ে বললাম, শুয়ে চোখের উপরে হাতটা দিয়ে শুয়ে আছি, ভাবতেছি কি হলো বিষয়টা নিয়ে ভাবতেছি। এটা ভাবতে ভাবতে 2-3 মিনিটের পরেই মোটামুটি এবার এমন ভাবে আমার খাটটা আর কেউ বলতেছে যে ঝাঁকি দিয়ে উঠছে, যে কেউ হাত দিয়ে পা দিয়ে ধরে জোরে জোরে করে নাড়াইলে যেরকম ভাবে হয়, আমি মোটামুটি শেক করতে থাকি খাট। আমি এক লাফে খাটের থেকে নামছি, নাইমে লাইট দিয়ে দরজা খুলে পাশের রুমে ভাবছি তোদের ওখানে আসবো। বেরোই দেখি যে তোদের রুম তালা মারা। আমি তো লাইট দিয়ে পাশের রুমে দেখি যে কিছুই নাই রুমে, এরকম কিছু না। আমি বুঝে উঠতে পারলাম না যে কি হইলো। বলতেছে আমি আর প্রচন্ড পরিমাণ ভয় পেয়ে গেছিলাম, পরে কি করবো, তোদের কেউ নাই, ফোন দিছি সাথে সাথে কবি তোরা, পরে বললি বাইরে গেছিস, আমি পরে অজু করছি, পরে একটু নামাজ টামাজ করছি, পরে আমার একটু ভয় গেছে। পরে ওই ঘটনাটা বলার পর আমি গতদিন রাত্রে আমার সাথে যেটা ঘটছিল কিছুদিন আগে, ওইটা ওকে তখন শেয়ার করে যে দেখ আমার সাথে এরকম ইনসিডেন্ট ঘটছে, এরকম দেখছি। তো এই ঘটনাটা ওই দিন রাত্রে আমরা আমাদের পাশের রুমে যাই, ওদের কাছে বলি যে দেখ এরকম তো হয়েছে 2 দিন আমাদের সাথে। ওরা বলে যে তোদের সাথে এরকম হয়েছে, আমাদের সাথে বেশ কিছুক্ষণ মানে নর্মাল না এরকম কিছু হয়েছে কিছুদিন, এবং এই ম্যাচটা একটু প্রবলেম আছে। ওই যে ছেলেটা একটু পরে দিকে আমাদের পাশের রুমটা, ও বলে যে এখানে কিছু প্রবলেম আছে, এখানে খারাপ জিনের হয়তো থাকতে পারে। বলি তোরা কে বলছে এগুলো, যে এগুলো আছে বা এরকম কিছু? আমরা বলি যে ঠিক আছে তাহলে মুয়াজ্জিন সাহেবকে ডাক, ওনারে বলি যে এরকম সমস্যা। বলে দেখ কি করবি। পরের দিন সকালে যথাযথ মুয়াজ্জিন সাহেবকে ডেকে নিয়ে আসি। আমি ওনাকে বলি যে দেখেন এরকম তো সমস্যা হয়েছে, আমরা একটু ভয় পাইছি, এবং আসলে কিরকম কোনো প্রবলেম আছে কিনা চেক করতে বলে না আসলে উনি ক্লিয়ার করে কিছু বলেন না, এরকম কিছু শুনি নাই বা কিছু। আচ্ছা যদি প্রবলেম হয় পরে আমাকে বললো একটু দোয়া টোয়া করে ফটো দিয়ে দেবো, এরকম উনি জাস্ট কিছুই বলে যে এরকম কথা না, এরপর যদি হবে উনি একটু আমতা কথাবার্তা আমার ভাবে। তো যাই হোক ওই দিন রাত্রে আমার রুমমেটটা আমাদের রুমে এসে ওই ছেলেটা বলে যে পড়াশোনার যে ছেলেটা ছিল একটু তো বলে যে আমি জিন হাজির করবো। আমরা মোটামুটি বলে যে কি জিন হাজির করবি, মানে মুখের কথা বললি আর জিন হাজির করবি কি জন্য, মানে কি জন্য বলে কি জন্য, বলে যে না আমার এটা জানতে হবে যে এখানে কি আছে, কিসের সমস্যা এখানে, এবং এটা সলভ করতে হলে যেটার মানে যদি কোনো জিন এখানে থাকে তাহলে এটা সলভ করতে হলে আরেকটা জিন লাগে। আমি বলি যে না এটা তোর এটা করার তো দরকার নেই, এখানে যদি কিছু সমস্যা থাকেও ভাই হয়তো আমরা ছেড়ে দেবো দরকার নেই, কিন্তু এগুলো আদার্স এইসব দরকার নেই, কোন জিন হাজির বা এগুলো দরকার নেই। পরবর্তীতে অনেক বড় ধরনের প্রবলেম আমরা ফাইসে হয়তো বা যদি পড়ে যাই তখন তো আসলে আর কোনো কুল থাকবে না। কারণ অনেক শুনছি এইসব ব্ল্যাক ম্যাজিক বা আদার্স এই জিনিসগুলো জিন হাজির সম্পর্কে, যেগুলো আসলে যদি ভয় পায় যান বা কিছু হয় অনেক ধরনের বড় ধরনের ক্ষতি করে জিনিসগুলো। আমরা বলি যে না এটা দরকার না। ও মোটামুটি বলে না আমি করবো, তোরা রাজি থাকেন না থাক। ওর পাশে ওর রুমমেটটাও রাজি, ওরা দুইজনে যে করবে, ওরা দুইজনে মোটামুটি ভালো ফ্রেন্ডশিপ ছিল। আমরা বলি যে না তুই যদি এগুলো করতে চাস আমরা কিন্তু মসজিদ কমিটির বলে দেবো যে ও কিন্তু এটা করতে চাচ্ছে এইসব জিনিস। তো মোটামুটি এক পর্যায়ে কথা এরকমই হওয়ার পর ও বলে যে আচ্ছা ঠিক আছে করলাম না, থাক তাহলে থাকুক প্রবলেম, ঠিক আছে। তো এর কিছুদিন যাওয়ার পরে
কন্টিনিউস এরকম টুকটাক সমস্যা কিছু হইতেই ছিল আমাদের সাথে। যেমন ধরেন রাত্রেবেলা হঠাৎ করে আপনার ওই কি বলে টিনের চাল ছিল যেহেতু আমাদের, ওইখানে মুভমেন্ট টের পাওয়া যায়। তো যে হয়তো হাঁটতেছে টিনের চালের উপর দিয়ে, একটা শব্দ হয়তো টিনের চালের উপর দিয়ে কিছু হাঁটলে বা একটা শব্দ হয়। তো আমরা কোনো ভয়, আমাদের ভিতরে একটা ভীতি কাজ করতে থাকে ক্রমাগত। এবং আসলে আমরা বাসায় জানাই জিনিসগুলো, বাসা থেকে বলে তুমি ছেড়ে দাও রাস্তা, যদি বেশি ভয় লাগে বা এরকম সামথিং করো, এরকম কিছু প্রবলেম হইতে থাকে আমাদের। তো এক পর্যায়ে আসলে যেহেতু পুরাতন ছিল এবং এলাকাটা আসলে একটাই আমাদের ওইখানে মুসলিম মসজিদ ছিল এলাকাটায় বলতে গেলে, হয়তো বা কিছু এই ধরনের প্রবলেম ছিল, কিছুরই উপস্থিত এখানে থাকতে পারে, জানা ছিল না, থাকলেও জানি না আমরা। তো এই ছিল রাসেল ভাই আমার ঘটনাটা। ভালো লাগলে শেয়ার করবেন। আমার খুব ইচ্ছা ছিল যে স্টুডিওতে এসে ঘটনাটা শেয়ার করি, কিন্তু আসলে সময় স্বল্পতার কারণে হয়ে উঠলো না আশাটা। এইভাবে আমার ঘটনা শেষ করছে। তো যাই হোক, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আমাদের আফরান ভাইয়ের কাছে, এবং আফরান ভাইয়ের অলরেডি যে ফার্স্ট স্টোরিটা সেটার প্রশংসা আপনারা এখনো করছেন, এবং আশা করছি যে সেকেন্ড যে স্টোরিটা, এটা একটা লম্বা স্টোরি এবং এই স্টোরিটা আপনাদের ভালো লাগবে। তো চলুন চলে যাই সরাসরি আফরান ভাইয়ের কাছে। আফরান ভাই, আপনার দ্বিতীয় ঘটনাটা আমরা শুনি, এবং থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার ফার্স্ট স্টোরিটা দারুণ ছিল এবং এখনো পর্যন্ত আমরা ইমেইল পাচ্ছি, আশা করছি ইমেইল পাচ্ছি, এবং সেই সাথে আমরা ফেসবুকে আপনার লেখা দেখলে বুঝতে পারবেন। অ্যান্ড আমরা আপনার সেকেন্ড ঘটনায় এখন যেতে চাই। থ্যাংক ইউ রাসেল ভাই আমার সুযোগ করে দেওয়ার জন্য। রাসেল ভাই, এখন যেই স্টোরিটা আমি শেয়ার করবো এটা আমাদের রাজবাড়ী ফুলট্রিজ টিমের যে সদস্য সজীব এই ঘটনাটি কালেক্ট করেছে। ঘটনাটি চুয়াডাঙ্গার আলমডাঙ্গার ঘটনা। জি, এটা আপনি শুরুতে বলছিলেন যে আজকে রাজবাড়ির ঘটনা বলবো না, আলমডাঙ্গার ঘটনা বলবো। আজকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গার এই ঘটনাটা আমি আজকে বলবো। ঘটনাটির সময় রাসেল ভাই 1994 সাল। জি, এটি ঘটনাটি ঘটে কালু মিয়া নামক একজন রিক্সা চালকের সাথে। আচ্ছা, উনি প্রফেশনে একজন রিক্সা চালক ছিলেন। উনি যে কাজটা করতেন, ওনার বাড়িটা চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে 7-8 কিলোমিটার ভিতরে ছিল, ভিতরে একটা গ্রামে ছিল। তো উনি সকালবেলা রিক্সা চালাতে চালাতে চলে আসতেন শহরে এলাকায় রিক্সা চালিয়ে, আবার রাতের বেলা বাড়িতে চলে যেতেন। এটা ওনার দৈনন্দিন একটা কাজ ছিল। তো গতানুগতিক ভাবে উনি যেদিন ওনার সাথে ঘটনাটা শুরু হয় সেদিন উনি আসেন চুয়াডাঙ্গা শহর রিক্সা চালিয়ে। তবে ওই দিন ওনার ফিরতে ফিরতে বেশ দেরি হয়ে যায়, এবং উনি আলমডাঙ্গা থেকে ফিরে যখন ওনার বাড়িতে যাবেন, ওনার বাড়িতে যাওয়ার আগে দুটো বিলের পাশ দিয়ে যেতে হতো। বর্ষাকালে সেটা ভরা থাকতো এবং অন্য সময় সেটা শুষ্ক থাকতো, এবং অন্য সময় কৃষিকাজ সেই বিলের মধ্যে করা হতো। তো ওই সময়টা বর্ষাকাল ছিল না, ওই সময়টা শুষ্ক মৌসুম ছিল আর কি। পাশে রাস্তা ছিল, উনি রাস্তা দিয়ে রিক্সা চালিয়ে যাচ্ছে। তো ওই সময় রাস্তায় এবার কেউ ছিল না, মানে একদম নিস্তব্ধ একটা সময় ওই রাস্তাটা এরকম ছিল। তো হঠাৎ উনি খেয়াল করলেন বেশ উঁচু লম্বা একজন লোক। তো লোকটি হাতে মানে সাদা কাপড়ে কি যেন ঢাকা, ওনার এক হাতে ধরে রেখেছেন উনি, এরকম ছোট একটা জিনিস। তো উনি তখন বললেন, এই রিক্সা থাম, মানে তুই করেই বলছে, এই রিক্সা থাম, যাবি? বলে কোথায় যাবো? বলে সামনে এই বিল পার হয়ে যে বট গাছটা আছে, বট গাছের কাছে আমি যাবো। তখন বলে যে ঠিক আছে চলেন। তখন উনি লাফ দিয়ে উঠে বসেন, রিক্সা উঠে বসেন। তো রিক্সা চালাচ্ছে কালো মিয়া, চালাতে চালাতে কিছুক্ষণ পরে হঠাৎ করে পেছন দিক থেকে, মানে ব্যাক সাইড থেকে একটি বাচ্চার কান্নার আওয়াজ আসছে। বাচ্চাটি বলছে আমাকে ছেড়ে দেন, আমাকে ছেড়ে দেন। তখন কালো মেয়ে বুঝতে পারলো ওই যে সাদা কাপড় দিয়ে যেটি মানে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখা হয়েছিল একটা জিনিস, এটা আসলে একটা বাচ্চা। বাচ্চাকে উনি কোথা থেকে যেন নিয়ে আসছেন। তখন কালো মিয়া সাহস করে বলেন যে ভাই বাচ্চাটা কি আপনার? তখন উনি আবার ধমক দিয়ে বলেন বাচ্চা আমার না, তাই কার? এরকম ভাবে তুই চুপ থাক, এরকম একটা ধমক দিয়ে চুপ করাই দেন আর কি। তো রাসেল ভাই, কালো মিয়া কিন্তু দীর্ঘদিন ধরে যেহেতু ওই এলাকায় রিক্সা চালান, মোটামুটি সবাইকে উনি চেনেন, কিন্তু এই লোকটা ওনার খুব অপরিচিত ছিল। তখন উনি অত কিছু মানে কিছু জিজ্ঞেসও করতে পারছেন না, বা এরকম রাতের বেলা কি জিজ্ঞেস করবো বেশ মানে বুঝতে পারছেন না। দেখুন ওনার মতো রিক্সা চালিয়ে যাচ্ছেন। কিছুতে যাওয়ার পর রাসেল ভাই হঠাৎ আরেকটি লোক রিক্সার গতিরোধ করে, ঠিক ওনার মতোই উঁচা লম্বা, প্রায় একই রকম চেহারা, মনে হয় তমুজ ভাইটা এরকম কিছু হবে আর কি, প্রায় একই রকম চেহারা আর কি, চেহারার গঠন। তো ওনার হাতেও সেম একই রকম জিনিস, কি যেন একটা সাদা কাপড় দিয়ে ঢেকে রেখেছে, এবং ওই একটা হাত ধরে রেখেছে মনে হচ্ছে ওই সাদা কাপড়ের ওখানে। বলছে যে এই রিক্সা যাবি? বলে আমার তো যাত্রী আছে। বলে কোনো সমস্যা নাই, আমি এই রিক্সাতেই যাবো। এই বলে কোনো কথা ছাড়াই হঠাৎ করে উঠে বসে পড়েন ওই রিক্সা। অথচ ওই রিক্সা কিন্তু আরেকজন লোক ছিল, কিন্তু কেউ ওরা মানে একজন আরেকজন কিন্তু প্রতিবাদ করছে না যে আপনি কেন উঠবেন,
মনে হচ্ছে এই দুইজন দুইজনকে চেনে। কিছুক্ষণ পরে কালো মিয়া খেয়াল করলো যে এখন আর একটা বাচ্চার কান্না আসছে না, দুটো বাচ্চার কান্না আসছে পিছন থেকে। দুটো বাচ্চা বলছে যে আমাদেরকে ছেড়ে দেন, আমাকে ছেড়ে দেন, আমাকে যেতে দেন, বাড়িতে যেতে দেন, এবং ওরা কোনো কথা বলছে না। তো কালো মিয়া এখন মানে চিন্তা করছে যে এদেরকে কি বলবো না বলবো। তো এখন যাই হোক আসল ভাই, কিন্তু কয়েক মিনিট এরকম কান্নাকাটির পর হঠাৎ করে কালো মিয়া মানে বুঝতে পারলো যে হঠাৎ করেই যেন দুটো বাচ্চার কান্না বন্ধ হয়ে গেল। তখন কালো মিয়ার পিছন দিকে তাকায় নাই, তখন বট গাছের কাছে চলে আসলো বীরের পাশে। বট গাছের পাশে আসার পরে ওই লোক দুটো নামলো। নামার পরে বললো যে এই নে তোর ভাড়া নেই, তাই বলে কিছু টাকা তাকে দিয়ে দিল। কিন্তু অদ্ভুত ব্যাপার রাসেল ভাই, ওই দুটো বাচ্চা কিন্তু আর ওখানে ছিল না। এটা যে কোথায় গেল, তো উনি তাদেরকে জিজ্ঞেস করতে যাবে, হঠাৎ করে দেখলো তারা ঠিক যেই দিক দিয়ে রিক্সা নিয়ে আসছে ঠিক ওই দিকেই আবার চলে যাচ্ছে। মানে মনে হচ্ছে যে তারা আবার আগের জায়গায় ফিরে যাচ্ছে এমনটা, কিন্তু সাথে দুটো বাচ্চা নেই। তখন ওই চিৎকার করছে ভাই বাচ্চা দুটা কই, তার কোনো উত্তর দিল না, ওরা তার মানে হাঁটা দিয়ে চলে যায়। এখন কালো মেয়ে চিন্তা করেছে যে না জানি কোন ফেসাদে পড়লাম, সে আবার মানে কি ঝামেলায় টামেলায় পড়ি। উনি তাড়াতাড়ি করে রিক্সা নিয়ে বাড়ির দিকে চলে যায়। তখন বাড়ির যখন কাছাকাছি এসেছে রাসেল ভাই, হঠাৎ করে দেখেন ওই দুটো লোক তার বাড়ির সামনে দিয়ে যাচ্ছে। কালো মিয়া খুব অবাক হয় যে কি ব্যাপার, একটু আগে না ওনারা কত দূরে রেখে আসলাম, আমি রিক্সা এত দ্রুত চালিয়ে বাড়িতে চলে আসলাম, অথচ এই দুটো লোক এখানে আসলো কিভাবে। তখন কালো মিয়া চিন্তা করে যে এটা একটা প্যারানরমাল বিষয় হতে পারে, কারণ যেহেতু উনি বিলের পাশ দিয়ে রিক্সা চালিয়ে টালিয়ে আসেন, মোটামুটি টুকিটাকি ছোট ছোট প্যারানরমাল বিষয়টা ওনার কাছে এটা খুব কমন ছিল। তখন উনি চিন্তা করেন যে আমার সাথে এতক্ষণ যেটা ঘটেছে প্যারানরমাল ঘটনাই ঘটেছে। উনি বেশ সাহসী লোক ছিলেন। তাড়াতাড়ি বাসায় ফিরে রিক্সাটা বাড়ির উঠানে সাইড করে রেখে তাড়াতাড়ি খাবার দাবার খেয়ে শুয়ে পড়েন। উনি সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠেন। সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার পরে ওনার একটা অভ্যাস ছিল, উনি স্মোক করতেন। ওনার জামার পকেটেই মানে সিগারেট থাকতো। তো উনি যে কাজটা করলেন যে জামার পকেটে যে সিগারেট ছিল, 2 পিস সিগারেট উনি রাতের বেলা রেখে দিয়েছিলেন আর কি। উনি জামার পকেটে হাত দিয়ে সিগারেট দুটো বের করেছেন। বের করে যখনই ম্যাচ দিয়ে সিগারেট ধরাতে যাবেন, হঠাৎ করে দেখেন এটা তো সিগারেট না, এ দুটো বাচ্চার আঙ্গুল, একটা বৃদ্ধাঙ্গুলি এবং তর্জনী। এটা ওনার প্যাকেটের মতো ছিল। হ্যাঁ, ওনার জামার পকেটের মধ্যে এটা ছিল। তো উনি খুব অবাক হন, কি ব্যাপার এই সিগারেটের জায়গায় এই বাচ্চার আঙ্গুল আসলো কিভাবে। উনি তো চিৎকার দিয়ে বাড়ির লোকজনকে জড়ো করে ফেলেন যায় আমার জামার পকেটের মধ্যে এরকম বাচ্চার আঙ্গুল। তখন ওনার বাড়ির লোকজন বলে কি ব্যাপার তোমার রিক্সায় মানে রক্তের ছোপ লেগে আছে কেন। তখন উনি আবার তাড়াতাড়ি রিক্সায় যান, এবং রিক্সায় রাসেল ভাই দেখা যাচ্ছে যে আমরা সাধারণত রিক্সায় যে সিটের উপর বসি, সেই সিটের নিচটা কিন্তু ফাঁকা থাকে। অনেক সময় রিক্সাওয়ালারা প্রয়োজনীয় জিনিস ওই সিটের নিচে রেখে দেন। মনে হয়েছিল সিটের নিচ থেকে কোনো রক্ত কোনো প্রবাহ এসেছে। রিক্সার সিটটা যখনই উনি সরিয়েছেন তখনই দেখেন যে মানে রক্ত মানে শুধু কঙ্কাল আছে, কঙ্কালের হাড়ের সাথে কিছু মাংস ঝুলে আছে, আর মাথা দেখা যাচ্ছে। ভিতরে যে কাল লাশ, চেহারা এত বিভৎস হয়ে গেছে। ওই দুটা বাচ্চাকে এমন ভাবে নৃশংস ভাবে হত্যা করে ওই সিটের নিচে রেখে দেওয়া হয়েছে। তখন এই দৃশ্য যখন ওরা দেখেন সবাই চিৎকার চেঁচামেচি শুরু করে দেন। আর যেহেতু এটা একটা মার্ডার, সেহেতু পুলিশকে তো অবশ্যই ইনফর্ম করতেই হবে, ইনফর্ম করতে হবে। পুলিশও আসেন। তো পুলিশ আসার পরে এই ডেড বডি যতটুকু অবশিষ্ট ছিল নিয়ে যান। যেহেতু ওনার রিক্সাতে এটা পাওয়া গেছে, সেহেতু তাকে তো ধরে নিয়ে যাবে, এটাই স্বাভাবিক। তাকে ধরে নিয়ে যাবে। উনি প্রায় 3 মাস জেলে ছিলেন আর কি। পরবর্তীতে উনি পুলিশের রিপোর্টে প্রমাণিত হয় যে না, উনি এটা হত্যাকাণ্ডের সাথে জড়িত নন। আর ভাই এই দুটো বাচ্চার লাশ ছিল পাশের গ্রামের, যারা রাতের বেলা মানে কোনো কারণে বের হয়েছিল বাসা থেকে ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়েছিল, কিন্তু ওনার ঘরে ফিরে আসে নাই। অনেক খোঁজাখুঁজি করছে, ফিরে আসে নাই। পাশের গ্রাম তো হয়তো তারা জানতে পারে না, কিন্তু পরের দিন মানে যখন এরকমই হলো যে দুটো বাচ্চার লাশ, তখন ওনারা বুঝতে পারেন হয়তো এই দুটো বাচ্চার লাশই। তখন যখন কালো মিয়াকে চেহারার বর্ণনা, কালো মিয়া তো অন্ধকারে খুব ভালো দেখতে পারে না এই বাচ্চার, তো যতটুকু বলেছে তা বুঝতে পারছে এই দুটাই সেই বাচ্চার লাশ। তো রাসেল ভাই মোটামুটি 3 মাস উনি এরকম কারাগারে ছিলেন। পরবর্তীতে প্রমাণিত হয় যে না, উনি এটা হত্যাকাণ্ডের সাথে জড়িত না। তো উনি আবার বাড়িতে ফিরে আসেন। তো ফিরে আসার পরে যে বিষয়টা ঘটতে থাকে সেটা হলো রাসেল ভাই, উনি কিন্তু একটা বিষয় বলতে ভুলে গিয়েছে। উনি কিন্তু রিক্সা চালানোর পাশাপাশি আরেকটা প্রফেশনের সাথে যুক্ত ছিলেন। সেটা হচ্ছে গ্রামে কোনো পুরুষ লোক যদি মারা যেত তো কালো মিয়া এটাকে গোসল দিতে যেতেন। এটা মানে ওনার বাবা দাদা অনেক আগে থেকেই বংশ পরম্পরায় ওনারা এই কাজটা করেন আর কি। তো রাসেল ভাই হঠাৎ একদিন রাত 11টার দিকে, এই মানে
জেলখানা থেকে আসার হয়তো 5-7 দিন পরে আর কি, রাত 11টার দিকে হঠাৎ করে ওনার বাড়ির দরজায় করা নাড়ছে, দেখে যে ওনার গ্রামের পরিচিত 2 জন মুরব্বী আসছেন ওনার বাড়িতে। আচ্ছা। এসে বলতেছেন যে গ্রামে যে কবিরাজটা ছিল, কবিরাজটা হঠাৎ করে মারা গেছে, তুমি তো তাড়াতাড়ি চলো, গোসল দিতে হবে। আচ্ছা তখন কবিরাজটা ওনার খুব পরিচিত ছিল, ওনার বাবার বন্ধুও ছিল। আচ্ছা আচ্ছা তখন উনি শুনে খুব মানে শোকাহত হন যে কবিরাজ চাচা মারা গেছেন। বলছে ঠিক আছে আমি আসছি, এগুলো উনি একটু ওনার একটু রেডি হয়ে চলে আসেন এবং এসে বলেন, এখন কবিরাজ চাচার বাড়িটা কালো মিয়া চিনত। এখন উনি ওইদিকে হাঁটা না দিয়ে ওই 2 মুরব্বী বলছে যে এদিকে না আর দিকে চলো। বলছে আর দিকে কোন দিকে? যে কবিরাজের পুরান বাড়িতে, পুরান ভিটা। বলে পুরান ভিটায় তো কেউ থাকে না ওখানে। বলে না, ওর কবিরাজের ইচ্ছা ছিল যে ওনার দাফন কাফন এবং লাশ ধোয়ানো এইটা যেন ওনার পুরান ভিটাতে হয়। পুরান ভিটাতে রাসেল ভাই ওই যে বিলের কথা বললাম, ওই বিলের কাছাকাছি আর কি। আচ্ছা। তখন কি আর করা, হয়তোবা বলে থাকতেও পারেন, এটা কালো মিয়া জানে না। তখন ওই 2 জন মুরব্বীর সাথে উনি হাঁটা ধরেন এবং পুরান ভিটাতে কিন্তু একদম একটা বিরান জায়গা ছিল ওটা, মানে ওখানে কোনো থাকার কোনো উপযোগী কোনো ঘরটর ছিল না। সেখানে দেখা যায় সত্যি ওখানে একটা লাশ রাখা আছে খাটিয়ার উপরে। তখন লাশ ধোয়ানোর জন্য আনুষঙ্গিক সব জিনিস ছিল, একটা সাদা কাপড় দিয়ে লাশটা ঢাকা ছিল। তখন ওই 2 মুরব্বী বললো যে কালো মিয়া তুমি লাশটা গোসল করার ব্যবস্থা করো, এখানে সব প্রয়োজনীয় জিনিস আছে, সাহায্য লাগলে আমাদেরকে বলো। তখন কালো মিয়া যখন লাশের কাছে গিয়ে যখনই উপর থেকে কাপড়টা সরিয়েছে, তখন দেখে ওটা কবিরাজের লাশ না। ওই যে রাসেল ভাই উনি রিক্সায় যে একজন লোককে তুলেছিল বাচ্চা নিয়ে, যে লোকটা উঠেছিল, এটা সেই লোক ওখানে শুয়ে আছে। এবং শোয়ার পর দেখেন সে আর মৃত না, সে চোখ খুলে আছে। এবং যখনই লাশের কাপড়টা সরিয়েছে, কালো মিয়ার হাতটা খপ করে ধরে সজোরে একটা কামড় মেরে বসে হাতে। এবং এরপরে কালো মিয়ার আর কোনো সেন্স ছিল না। সকালবেলা কালো মিয়াকে সেই বিলের ওই বট গাছের নিচে পাওয়া যায়, কিন্তু কালো মিয়ার হাতটা ছিল একদম রক্তাক্ত। আচ্ছা। এবং তাকে যখন উদ্ধার করে তখন তার হাতের বৃদ্ধাঙ্গুল এবং তর্জনী আঙ্গুল এটা ছিল না, মানে লাশ কামড় দিয়ে হয়তো বা সেটা মানে কেটে ফেলেছে এরকম আর কি। তো উনি এরপরে হাতের ট্রিটমেন্ট করেন কয়েক মাস ধরে, আবার স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করেন রাসেল ভাই। কিন্তু সমস্যা হলো উনি আগের মতো রিক্সাটা ওইভাবে চালাতে পারতেন না, কারণ যেহেতু 2 হাত বৃদ্ধাঙ্গুলি এবং তর্জনীর জোরটা ছিল না হাতে, এই জন্য উনি ওইভাবে ভালো করে রিক্সা চালাতে পারতেন না। উনি চিন্তা করেন একটু কৃষি কাজের দিকে আস্তে আস্তে উনি একটু মুভ করেন আর কি। তবে ওই লাশ ধোয়ার প্রফেশনটাও ওনার ছিল। তো উনি এই ঘটনার পরে সত্যি সত্যি মানে আরেকটা যে ঘটনা ঘটে রাসেল ভাই, যে ওই কবিরাজ কিন্তু জীবিত ছিল। কবিরাজ পরে এসে বলে যে আসলে তোমার বাবা এবং আমি বন্ধু ছিলাম, আমরা একই সাথে এক ওস্তাদের কাছ থেকে ব্ল্যাক ম্যাজিক শিখেছিলাম। তো তোমার বাবা যে কাজটা করতো সেটা হচ্ছে উনি খুব রাগী ছিল। অনেক সময় কোনো বাড়িতে জিন তাড়াতে গেলে তো উনি 1 কথা 2 কথার উপরে জিনদেরকে পুড়িয়ে মেরে ফেলতেন। এটা ছিল ওনার, উনি খুব বদরাগী ছিলেন, জিনদেরকে পুড়িয়ে মেরে ফেলতেন, যার কারণে অনেক জিনই ওনার উপর খুব ক্ষিপ্ত ছিল। বলেন। এবং আসলে আরেকটা বিষয় সেটা হলো এই কালো মিয়ার বাবা কিন্তু একদিন পুকুরে গোসল করতে গিয়ে, উনি কিন্তু একজন সুস্থ স্বাভাবিক লোক ছিলেন, পুকুরে গোসল করতে গিয়ে হঠাৎ করে ডুবে মারা যান। অথচ উনি খুব ভালো সাঁতার জানতেন। কি কারণে মারা গেল, কিভাবে, অনেকে বলেছে হয়তো বা পানির ভিতরে হার্ট স্ট্রোক করেছে, এরকম হার্ট অ্যাটাক হতেই পারে। কিন্তু আসলে ওই কবিরাজ বলেন আসলে তোমার বাবাকে জিনেরাই মেলে ফেলছে পানির ভিতরে। তখন বলেছে এখন তোমাদের পিছনে লেগেছে, তুমি একটু সতর্ক থাকবা। আমি চাইলে তোমাকে চিকিৎসা করতে পারি, কিন্তু চিকিৎসা করতে গেলে হয়তো আমি মারা যাবো। তো যার কারণে কবিরাজ তার চিকিৎসার দায়িত্ব নিতে নারাজ হন, যে এই সমস্যা যেটা তার সাথে হচ্ছে সেই সমস্যা উনি সলভ করতে পারবেন না। কিন্তু তারপরেও রাসেল ভাই কবিরাজের কাছে উনি অনেক রিকোয়েস্ট করেন যে আমাকে একটু চিকিৎসা করেন। তো কবিরাজ চিকিৎসা শুরু করে, কিন্তু শুরু করার 7 থেকে 8 দিনের মাথায় কবিরাজ হঠাৎ করে রাতের বেলা তার বাড়িতে মারা যান। কিভাবে মারা গেছেন এটা কেউ বলতে পারে না, হঠাৎ করে রাতের বেলা মারা গেছেন কবিরাজ। তো সেই কবিরাজের যথারীতি গোসল দেওয়ার দায়িত্ব কালো মিয়ার উপর এসে পড়ে। তো কালো মিয়া যখন গোসল করতে, যখন মানে কবিরাজের সবকিছু রেডি, কবিরাজও যেহেতু রাসেল ভাই একটু ব্ল্যাক ম্যাজিকের সাথে জড়িত ছিলেন, তো কবিরাজকে যখন গোসল দেওয়া হবে, চারদিক থেকে সাধারণত আমরা গোসলের সময় দেখি চারদিক থেকে একটু ঘিরে নেওয়া হয় আর কি লাশের গোসল করানোর সময়। তখন কালো মিয়া যখন গোসল করার জন্য ভিতরে ঢুকেছেন, তো হঠাৎ কয়েক মিনিটের মাথায় প্রচন্ড জোরে কালো মিয়া চিৎকার শোনা গেল। লোকজন তাড়াতাড়ি করে গিয়ে দেখে যে কবিরাজের লাশের জায়গায় পড়ে আছে, কিন্তু কালো মিয়া মানে মাটিতে পড়ে আছেন এবং মনে হচ্ছিল তার চেহারা মানে ভারী কিছু দিয়ে একদম থেতলিয়ে দেওয়া হয়েছে, মানে এমন খুব নৃশংস ভাবে ওখানে তাকে হত্যা করা হয়েছে আর কি। তো কেন এমনটা হলো, কারণ ওখানে উপস্থিত, এটা কিন্তু দিনের বেলার ঘটনা, একদম মানে দিনের বেলার ঘটনা, কিন্তু ওই যেহেতু চারদিকে ঘেরা ছিল, ওখানে কি হয়েছে কেউ জানে না। কিন্তু
সবাই চিন্তা করে যে যেহেতু কবিরাজ নিজেও ব্ল্যাক ম্যাজিকের সাথে যুক্ত ছিলেন এবং কালো মিয়া সেও একসময় যেটা কাজটা করতে রাসেল ভাই, কারণ কালো মিয়ার বাবা যখন ব্ল্যাক ম্যাজিক করতেন তা কালো মিয়াকে দিয়ে বিভিন্ন উপকরণ তাকে দিয়ে সংগ্রহ করতেন, তাকে হেল্প করতেন। উনি তো না বুঝেই সেটা করতেন, ইচ্ছা করে এটা করতেন না। তো রাসেল ভাই এই কারণে সবাই ধারণা করে যে এই সমস্ত কারণে এই কাজের সাথে যুক্ত ছিল দেখেই শেষ পর্যন্ত কালো মিয়ার এই পরিণতিটা হয়েছিল। এটা রাসেল ভাই আলমডাঙ্গার আমাকে যে বলেছে সজীব, বলছে যে আলমডাঙ্গার খুব পরিচিত একটা ঘটনা, এটা মানে খুব এটা লোকজন অনেকেই প্রচলিত একটা ঘটনা, এই বিষয়টা অনেকেই জানেন। রাসেল ভাই আমরা তো ব্ল্যাক ম্যাজিকের স্টোরি বিভিন্ন সময় আমরা বলেছি, আমরা সবসময় বলেছি এটা নিরুৎসাহিত করতে, কাউকে সহযোগিতা না করতে, এই বিষয় নিজে না করলেও যেন অন্যকে আমরা সাহায্য না করি, এতে কোনো না কোনো ভাবে এর একটা প্রভাব আমাদের উপর এসে কিন্তু রাসেল ভাই পরেই যেভাবেই হোক এসে আমাদের উপর পড়বে, এই জন্য কাউকে এই কাজে আমরা যেন সাহায্যও না করি। এটাই ছিল রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ। এবং এই ঘটনাটা অনেকে বলছেন যে, অনেকেই লিখেছেন যে অনেক ভালো হয়েছে এবং এই ঘটনাটা অনেকেই এনজয় করেছেন, এবং আশা করছি যে যারা পরবর্তী ঘটনাগুলো শুনবেন সেই ঘটনাগুলো ভালো লাগবে। সেকেন্ড ঘটনাটার প্রশংসা পেয়ে আমার খুব ভালোই লাগছে। সেলিম রাজশাহী দুর্গাপুর থেকে শুনছেন তিনি, নীল চিরকুট আমাদের কাছে সাথে আছেন, নরসিংদী থেকে শুনছেন তিনি, আমাদের সঙ্গে আছেন মেহেদি খান রাকা, অনেকদিন পর লাইভে আছেন তিনি, এবং মোহাম্মদপুর থেকে শুনছেন, কবির আহমেদ টাঙ্গাইল থেকে শুনছেন, আমাদের সাথে আছেন, NH রাজ খুলনা থেকে আমাদের সঙ্গে আছেন, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মাহমুদুল হাসান আকিব, এবং অনেক ভালো লাগছে রৌফ ইসলাম রাজশাহী থেকে শুনছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রিদন শাহ ইরফান, এছাড়াও আমাদের সঙ্গে আছেন ইয়ামিন করিম মাহি, এবং আমাদের সঙ্গে 2 ইয়ার্স পরে তিনি শুনছেন, ওয়েলকাম ব্যাক, এবং আশা করছি যে আপনার কাছে আজকে ভালো লাগছে। জাস্টিন মাইন্ড আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি MD আনামুল হক দুরন্ত উল্লাপাড়া থেকে তিনি শুনছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও SM মাসুম খান, এবং তিনি বলেন পাশে ছিলাম, পাশে আছি, পাশে থাকবো, এবং প্রিন্স ইসমাইল আমাদের সঙ্গে আছেন, বাড্ডা লিংক রোড থেকে শুনছেন তিনি, অনন্ত আমাদের সঙ্গে আছেন, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি লিটন নাটোর থেকে, দ্বিতীয় ঘটনাটি অনেক ভালো লেগেছে তার কাছে, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি পানির আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও আচ্ছা পনির অপর নাম পানির অপর নাম জীবন, ওকে, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ফারুক রাজ, আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ জামশেদ উদ্দিন, আমাদের সঙ্গে আছেন রাশেদ ইসলাম, আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ মারুফ, আমাদের সঙ্গে আছেন তাসলিমা বেগম, আমাদের সঙ্গে এছাড়াও আছেন অরণ্যজিৎ বিশ্বাস, রাজ শেখ, আমাদের সঙ্গে আছেন আলমগীর হোসেন, আমাদের সঙ্গে আছেন আরো অনেকেই, তাদের মধ্যে আতিকুর রহমান আতিক আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে এই মুহূর্তে এছাড়াও আছেন AHD জাকির, নাজমুল ইসলাম জয় আমাদের সঙ্গে আছেন মমিনুল ইসলাম আপন, আমাদের সঙ্গে আছেন তুষার, এছাড়াও জীবন রাকিব আছেন, আমাদের সঙ্গে আছেন সৈয়দ তানভীর হুসাইন বাগেরহাট থেকে শুনছেন তিনি, তাসলিমা বেগম আমাদের সঙ্গে আছেন, আরাফাত প্রীতি আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও আশিক, আপনার ভাইয়ের ঘটনাগুলো দারুণ লাগে তাই তিনি লিখেছেন, আরাফাত আমাদের সঙ্গে আছেন, নাবিল হাসান আরাফাত আমাদের সঙ্গে আছেন, রায়হান মিজ, এছাড়াও আমাদের সঙ্গে আছেন আরিয়া, আমাদের সঙ্গে আছেন MD জহুরুল, ভয় লাগছে তিনি লিখে পাঠিয়েছেন, সৈয়দ তানভীর আমাদের সঙ্গে আছেন সামিন আরাফাত সেতু, এছাড়াও MD শিকদার আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরো অনেকে। আমাদের যে ভিডিও ফুর্তির পেজটা সেখানে অনেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন, তাদের মধ্যে আমাদের সঙ্গে আছেন সাহেব আলী, আলমগীর হুসাইন আমাদের সঙ্গে আছেন, রাব্বি MD রাব্বি আমাদের সঙ্গে আছেন, তাহসিন হাসান তুষার আমাদের সঙ্গে আছেন, আতিফ আসলাম আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও এই মুহূর্তে শুভ দত্ত সৌরভ আছেন, মহসিন আহমেদ আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, আলমগীর হোসেন মেহেদি, সিয়াম আহমেদ নাটোর থেকে আছেন তিনি আমাদের সঙ্গে, MD আল মামুন খান টাঙ্গাইল থেকে আমাদের সঙ্গে আছেন, শিহাব আলী আমাদের সঙ্গে আছেন অমিক খান, এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই, এবং আমাদের এই পেজটা যেটা আচ্ছা আমরিক কায়েস আমাদের সঙ্গে আছেন, সৌদি আরব থেকে শুনছেন তিনি, MD সোহেল আহমেদ আমাদের সঙ্গে কাপাসিয়া থেকে আছেন, সৌরভ সাহিব আমাদের সাথে আছেন, আমাদের মিডল ইস্ট থেকে প্রচুর লিসনার আমাদের সঙ্গে থাকেন প্রতি শুক্রবারে, এবং আজকেও আছেন কাতার, তারপরে ওমান,
তারপরে সৌদি আরব থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে, দুবাই, লাইভ শুনতে পারেন প্রথমে পৃথিবীর যে কোনো জায়গা থেকে। আমাদের সঙ্গে আরো অনেকেই আছেন। এখন যেটা করব, আমাদের আরো একজন অতিথি আছেন, আমরা তার কাছে যাব এবং তার কাছ থেকে আমরা তার ঘটনা শুনবো। প্রথমে আপনি জানতে চাইবো আপনার নাম, আপনি কোথা থেকে এসেছেন, তারপরে আপনার ঘটনা। প্লিজ একটু আমাদের বলবেন, আরেকবার বলতে হবে প্লিজ। হ্যালো লিসেনার্স, আমি ইমন হাজারিবাগ থেকে এসেছি। ইউটাতে বর্তমানে বিবিএ করছি, Okay. 7th সেমিস্টারে। চলে যাই আপনার ঘটনায়। ঘটনাটা হচ্ছে অনেক পুরনো। জি। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ফরিদপুরের বোয়ালমারি থানার। তো ঘটনাটা ঘটেছিল আমাদের ফরিদপুর জেলার বোয়ালমারি থানার রাখালতলী গ্রামে। জি। তো ঘটনাটা হচ্ছে আমার কয়েক প্রজন্ম আগের, আমার দাদার। তো আমরা তাকে পরদাদা বলি। তো ঘটনাটা হচ্ছে এমন যে আমাদের আগে জমি ছিল, আলুর জমি ছিল, ক্ষেত। জি। তো সেখানে অনেক বড় জমি। তো সেখানে হচ্ছে চুরির উপদ্রব থাকতো। ধরেন আলু ওখান থেকে কেউ নিয়ে যেত, বা বন্য শুকর আছে, এগুলো খেয়ে ফেলে, এরকম প্রবণতা দেখার জন্য সেখানে পাহারা দিত আমার পরদাদা। তো সেখানে টং ঘরে সে পাহারা দিত। তো প্রতিদিনের মতো সেদিনও গেল রাতে। তো রাতে গেল ওখানে পাহারা দিচ্ছে, হঠাৎ করে সে হুক্কা খেত। তো সে সেদিন ভুলে গেছিল আগুন নিতে। তো তার আগুনের প্রয়োজন হলো। তো সে এখন আগুন কোথায় পাবে অত রাতে? তো একদিন হলো কি, সেদিন হলো কি যে একটা জায়গা থেকে আলো আসছিল। তো সে ভাবলো কোনো মানুষ হয়তো বা এসেছে, তার কাছ থেকে হয়তো আমি আগুন নিতে পারবো, আগুন নিয়ে হুক্কা টানতে পারবো। তো একটা পর্যায়ে সে সেখানে গেল এবং জিজ্ঞেস করলো তাদেরকে যে আপনাদের কাছে কি আগুন আছে? পরে তারা বললো যে না, আমাদের কাছে আগুন নেই, আপনি পিছনে আরো লোক আসতেছে, তাদের কাছ থেকে আপনি আগুন পাবেন। আচ্ছা। তো বলা ভালো, আমি একটা জিনিস মিস করছি, যে লোকগুলো আসতেছিল তারা পালকি নিয়ে আসতেছিল। তো তারপরে যারা ছিল তাদের কাছে আস করলো যে আগুন আছে কিনা। তো তারা বললো যে পিছনে মানুষ আসতেছে, তাদের কাছ থেকে আগুন নেন। আচ্ছা। তো এরকম করে একটার পর একটা 6টা পালকি চলে গেল। তো দাদা একটা পর্যায়ে বুঝতে পারলো যে এটা সাধারণ কিছু না, এটা সুপারন্যাচুরাল অবভিয়াসলি। তো সে জিনিসটা ভয় পেল। আবার আগের গ্রামের মানুষ তো আগে অনেক সাহসী থাকে, ভয়ও পেল, আবার সে সাহসীও ছিল। তো সে বলল যে না, আমি আর যাব না, আমার আগুন দিতেই হবে আজকে। তো আগুন দিতেই হবে। তো তারা বলতেছে পিছনে লোক আসতেছে, তাদের কাছ থেকে নেন। পরে সে বলতেছে না, আপনাদের দিয়ে যেতেই হবে যেভাবে হোক, একদম নাছোড়বান্দা। তো একটা পর্যায়ে তারা বলল যে তুই আজকের মতো বেঁচে গেলি, তোকে একটা জিনিস দিয়ে যাব, এটা রাখলে তোর কোনো ক্ষতি হবে না, তুই যে কোনো সমস্যার সমাধান করতে পারবি এটা দিয়ে। তো তাকে রিচুয়াল গুলো দেখাই দিল। তো এইভাবে হচ্ছে আমার দাদা, পরদাদা, তারপর থেকে তার দাদা, এরকম করে জেনারেশন হয়ে চলে আসলো। তো আমার দাদা রিসেন্টলি হচ্ছে ইন্তেকাল করছে, অকাল মৃত্যু। তো সেক্ষেত্রে সে জিনিসগুলা কাউকে দিতে পারে নাই। আর বলে রাখা ভালো যে জিনিসটা দিছিল এটা হচ্ছে আমরা যেমন ইলেকট্রিক টুল, যেমন প্লাস বলি যেটাকে, ওইটা অনেকটা ওই রকম পিতলের মতো দেখতে। তো এই জিনিসটা আমার বাড়িতে গ্রামে এখনো আছে। আপনি যদি চান আমি এটা ছবি তুলে দেখাতে পারি। রোসা, আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে এবং তার কাছ থেকে আমরা ঘটনা শুনবো। শুরুতে জানতে চাইবো যে আপনার নাম, আপনি কোথা থেকে এসেছেন, তারপরে আপনার ঘটনায় যাব আমরা। আরেকবার বলতে হবে। রেজওয়ান ইসলাম, এসেছি মোহাম্মদপুর মাদ্রাসা রোড বাইলেন থেকে। আচ্ছা, আপনার ঘটনাটা একটু শুনি। অনেক বছর আগে মগবাজারের শাহ সাহেব নামে এক পীর ছিলেন। আচ্ছা। তিনি অনেক কামের পীর ছিলেন। তার ছিল 2 যমজ সন্তান। পীর সাহেব এবং তার যমজ সন্তানদের নিয়ে অনেক কাহিনী প্রচলিত আছে। এরকমই একটি কাহিনী বলছি। এটা কি আপনি শুনেছেন কারো কাছ থেকে? এটা আমি আমার দাদুর কাছ থেকে শুনেছি, আবার আমার আম্মা নানুর কাছ থেকে শুনেছি, আবার নানির আম্মার কাছ থেকে শুনেছি। অনেক পুরনো কাহিনী। তার মানে এটা মোটামুটি সবাই জানেন বা এটা প্রচলিত ঘটনা? সবাই জানে, নতুন না জানলেও বয়স্ক লোকরা সবাই জানে। আচ্ছা। তো একদিন এক লোক
ঝুড়ির ভিতর একাধিক পাকা কলা নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। লোকটি যাচ্ছিল এলাকার ইমাম সাহেবকে তার গাছের প্রথম ফল দিতে। পথিমধ্যে পীর সাহেবের ছেলেদের সাথে ওই লোকের দেখা হয়ে যায়। পীর সাহেবের ছেলেরা ওই লোককে জিজ্ঞেস করে, চাচা কলা কি পাকা না কাঁচা? ওই লোকটি একটু চমকে যায়, কারণ ঝুড়ির ভিতর যে কলা রাখা আছে এটা বাইরে থেকে কারোর পক্ষে বোঝা সম্ভব ছিল না। ওই লোকটি জানতো যে পীরের ছেলেরা ক্ষমতাবান, কিন্তু নিজেকে এই বলে বুঝ দিল যে পীরের ছেলেরা হয়তো আন্দাজে ঢিল ছুঁড়েছে, লেগে গেছে। আচ্ছা আচ্ছা তাই সে একটু চালাকি করে উত্তর দিল, ঝুড়ির ভেতর কাঁচা কলা, কারণ পাকা কলা আছে বললে ছেলেরা খেতে যেতে পারে। আচ্ছা পীরের ছেলেরা তখন ওই লোককে বলল, কলা যখন কাঁচা তখন আর কি করা, পাকা কলা হলে খাওয়া যেত। ওই লোক ইমাম সাহেবের বাড়িতে যখন ফল দিতে যাবে তখন ঝুড়ি খুলে দেখে তার সব পাকা কলা কাঁচা কলা হয়ে গিয়েছে। হুম সেরকম আরেকদিনের ঘটনা, পীর সাহেব ঘরের বাইরে কাজে ছিলেন। পীর সাহেবের দুই যমজ ছেলে প্রতিবেশীর গাছে উঠে গাছ থেকে সব ফল পেড়ে খেয়ে ফেলে। সন্ধ্যায় পীর সাহেব বাসায় ফিরলে ওই প্রতিবেশী পীর সাহেবের কাছে নালিশ দেয় যে পীর সাহেবের ছেলেরা তার ফল গাছ থেকে সব ফল চুরি করে পেড়ে খেয়ে ফেলেছে। পীর সাহেব তার ছেলেদের ডেকে এনে জিজ্ঞেস করলেন, তোমরা প্রতিবেশীর গাছ থেকে ফল চুরি করে খেয়েছো কিনা? পীরের ছেলেরা বাবার সামনে প্রতিবেশীকে লক্ষ্য করে বলল, গাছের ফল গাছই আছে। তখন ওই প্রতিবেশী পীর সাহেবকে বলল, আপনি আসেন আমার সাথে, দেখে যান আমার গাছে একটা ফলও নেই, সব আপনার ছেলেরা পেড়ে খেয়ে ফেলেছে। তখন পীর সাহেব প্রতিবেশীর সাথে তার গাছের সামনে গিয়ে দেখে গাছ ভর্তি ফল। গাছ ভর্তি ফল দেখে প্রতিবেশী আর কোনো কথা বলতে পারলো না, অবাক হয়ে নিজের বাড়িতে ফিরে গেল। মানে এগুলো কি আমাদের ঢাকারই ঘটনা? এটা মগবাজারের ঘটনা। আচ্ছা, কতদিন আগের ঘটনা বলছেন এটা আপনি? তো 60-70 বছর মিনিমাম হবে। আচ্ছা। আমার নানি যেহেতু জানে এই ঘটনা। আচ্ছা তো পীর সাহেব বাসায় ফিরে তার স্ত্রীকে বললেন ছেলেদের জন্য ভালো ভালো খাবার রান্না করতে, আর ছেলেদের বললেন ঈদের দিনের মতো গোসল করে নতুন জামা কাপড় পরতে। রান্না হয়ে গেলে পীর সাহেব তার ছেলেদেরকে যত্ন করে রাতের খাবার খাওয়ালেন এবং খাওয়া শেষে তাদেরকে একসাথে শুয়ে পাশাপাশি ঘুম পাড়িয়ে দিলেন। ওই ঘুমই ছিল পীর সাহেবের ছেলেদের শেষ ঘুম। তারা আর ঘুম থেকে জেগে ওঠেনি। এখন প্রশ্ন হলো, পীর সাহেব কেন এই কাজ করলেন? কোনো বাবা কি তার ছেলেকে হত্যা করতে পারে? আসলে পীর সাহেব বুঝেছিলেন তার ছেলেরা বেঁচে থাকলে তার চেয়েও ক্ষমতাবান হবে, কিন্তু তাদের দ্বারা মানুষের অনিষ্ট হবে। তাই তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন যাতে আল্লাহ তার ছেলেদের হায়াত কমিয়ে দেন। তার সে দোয়া কবুল হয়েছিল। পীর সাহেবের ছেলেদের মগবাজারেই পাশাপাশি কবর দেওয়া হয়, যা এখন শাহবাড়ি জোড়া পীরের কবর নামে পরিচিত। ঘটনাটি এলাকায় বহুল পরিচিত। আসলেও। আচ্ছা, ওকে, আমরা আবার আমাদের আরেকজন অতিথি আছেন তার কাছে চলে যাই এবং আমরা তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো। আপনার নামটা প্লিজ আরো একবার বলবেন, তারপর আপনার কাহিনীতে যাব আমরা। আসল ভাই, আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। জি। আমি ইমন, হাজারীবাগ থেকে এসেছি, ইউটাতে বিবিএ করছি 7 সেমিস্টার। জি। ঘটনাটা এটা আমার নিজের সাথেই ঘটা। তো রবিবারের ঘটনা। আমি হচ্ছে একটা বিয়ের ইনভাইটেশন পেয়েছিলাম, তো আমাদের এক বন্ধুর কাছ থেকে। কারো বিয়ে? হ্যাঁ। তো ওখানে আমি গিয়েছিলাম। তো অ্যাজ ইউজুয়াল ওইখানে বিয়ে টিয়ে এনজয় করে আস্তে আস্তে রাত হয়ে গেছিল, অনেক রাত, 12টা 12:30 মতো বেজে গেছিল। তো আমি আসার সময় রিক্সা পাচ্ছিলাম না। বলে রাখা ভালো, হাজারীবাগ থেকে লালবাগের দূরত্ব খুব একটা বেশি দূরে না। তো রিক্সা পাচ্ছিলাম না। আমি একটা পর্যায়ে সিদ্ধান্ত নিলাম যে হেঁটেই চলে যাই, ফাঁকা রাস্তা, বাতাস আছে, হেঁটেই চলে যাই। তো আসতেছিলাম, হাঁটতে হাঁটতে একটা পর্যায়ে দেখলাম যে লম্বা লম্বা তিনজন লোক একটা মিষ্টির দোকানে ঢুকলো এবং সাথে সাথে শাটার, মানে কে শাটার লাগালো সেটা আমি খেয়াল করি নাই, বাট শাটার লাগাই দিছিল। তো আমি জিনিসটায় ভাবলাম এখানে মনে হয় কোনো ডাকাতি হচ্ছে। তো ডাকাতি হচ্ছে এই ভয়ে আমি 999-এ কল দিলাম। 999-এ কল দেওয়ার পর কি মনে করে তারা কল পিকও করছিল, কি মনে করে আমি আবার লাইন ডিসকানেক্ট করে দিলাম। আচ্ছা আচ্ছা। তো পরে কিছুক্ষণ পর আমি ওইখানে স্থির ছিলাম। কিছুক্ষণ পর দেখি যে ওই যে 3 জন ঢুকছিল ওই দোকানের মধ্যে, ওই 3 জন লম্বা, আচ্ছা, বের হলো, হাতের মধ্যে মিষ্টির প্যাকেট ছিল। তো হাওয়ায় মিলাই গেল, হাওয়ায়। তো আমি জিনিসটা আমার কাছে কিরকম লাগলো, তো আমি পরে ওই দোকানে গেলাম। দোকানের যে কর্মচারীরা ছিল, তো ওদের কাছে আমি জিজ্ঞেস করলাম, ভাই কি হয়েছে এখানে, তারা কারা ছিল? তো তারা ফার্স্টে কোনোভাবেই তারা স্বীকার করতেছিল না যে ব্যাপারটা অ্যাকচুয়ালি কি হয়েছে। তো আমি
একটু রিকোয়েস্ট করলাম যে ভাই কি হয়েছে আমাকে বলা যায় কি। পরে তারা বলল যে অ্যাকচুয়ালি আপনি যাদের দেখছেন এরা হচ্ছে মানুষ না, এরা হচ্ছে জিন। এরা এরকম প্রতি রবিবার রাতে কোনো একটা টাইমে আসে এবং দূর থেকে ইশারা করে, তো আমরা বুঝে যাই যে ওরা আসছে এবং আমরা লাইট অফ করে দিই। ওরা ভেতরে আসে, ওদের পছন্দ মতো ওরা মিষ্টি নেয়, নিয়ে দাম দিয়ে সুন্দর মতো চলে যায়। এটা নাকি ওদের অনেক আগে থেকেই, পূর্বপুরুষদের থেকেই এরকম চলে আসতেছে। তো এটাই ছিল আমার ঘটনা। নাইম মাহমুদ সিরাজগঞ্জ থেকে শুনছেন তিনি, এবং আরো অনেকেই আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন। তো যারা আছেন তাদেরকে বলবো যে বাকিটা সময় আশা করছি আমাদের সঙ্গে থাকবেন এবং প্রতিটা মুহূর্ত এনজয় করবেন, সেটাই আশা করি। এখন আমরা একটা অডিও ক্লিপে চলে যাব এবং সেই অডিও ক্লিপের পরে আমরা আবার নতুন অতিথি নিয়ে আসবো। তো পুরোটা সময় আশা করছি আমাদের সঙ্গে থাকবেন এবং ভালো লাগবে আশা করছি পুরোটা সময়। তো চলে যাই একটা অডিও ক্লিপে, ফিরে আসছি একটু পরে। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এফএম এন্ড ডু ফুর্তি। হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আমি জানি আপনি সবসময় ভালো থাকলে, তাই আর জিজ্ঞাসা করলাম না। তো যাই হোক, আমার নাম রনি, আমি পুরান ঢাকা থেকে বলছি। তো আসলে আমার জীবনে অনেকগুলো ঘটনাই আছে, তো তার মধ্যে থেকে আজকে একটা শেয়ার করব। আমি আপনাদের প্রথম থেকেই সবগুলো এপিসোড শুনে আসছি। আনফর্চুনেটলি দুই একটা মিসিং হলে সেটা আমি পরে ডাউনলোড করে শুনি, বোধ অনেক ভালো লাগে। তো যাই হোক, আমি আমার ঘটনাটা শুরু করি। ঘটনাটা হচ্ছে 2012 সালে। আমার আপু এবং দুল্লা ভাই এরা হচ্ছে দিনাজপুরে থাকে, সরকারি চাকরি করে। ভাইয়া এই সুবাদে সবাই দিনাজপুরে থাকে। তো প্রতি বছর 2-1 যাওয়া হয় দিনাজপুরে। তো ঘটনাটা হচ্ছে 2012 সালে জানুয়ারি ফেব্রুয়ারি এরকম সময়। তো ঘটনাটা হচ্ছে দিনাজপুরে আমার একটা ফ্রেন্ড আছে, ওর নাম মাসুম। তো আমার আপুর বাসা হচ্ছে দিনাজপুর মিশন রোডে। তো ওইখান থেকে একটু সামনে আগালে একটা শ্মশান ঘাট আছে। ওইখানে দিনের বেলা পরিবেশটা অনেক সুন্দর থাকে, একটা নদী, খাল বা নদী যাই হোক। আর ওইখানে বসার জায়গা আছে, সুন্দর বট গাছ, অনেক সুন্দর একটা পরিবেশ থাকে। তো আমি দিনাজপুরে গেলে বেশিরভাগ সময় এখানে একটু বসে আড্ডা মারি, খুব সুন্দর একটা পরিবেশ থাকে। তো আমি আর আমার ফ্রেন্ড মাসুম বসে আড্ডা মারতেছিলাম এরকম সকালে 10টার পরে। তো একটু পরে দেখলাম অনেক লোকজন ঢুকতেছে শ্মশানে একটা লাশ নিয়ে। তো যাই হোক, আমরা একটু আগ্রহী হয়ে সামনে গেলাম, দেখলাম যে হ্যাঁ মহিলা লাশ নিয়ে আসছে। তো ওনার আত্মীয় স্বজনের কাছে জানতে পারলাম যে উনি হচ্ছে গিয়ে ওনার বাসায় ঝগড়া করে পানের সাথে অনেক জ্বর দেখিয়েছে, তো মাথা ঘুরে পড়ে গেছে, বমি করছে, একটু পরে উনি মারা গেছে। যাই হোক, আমার খুব আফসোস করলাম যে এত অল্প বয়সী। ওনার বড় ছেলে, 2টা বাচ্চা, বড় ছেলের বয়স হচ্ছে গিয়ে 14-15 বছর। ছেলেটা খুব কান্নাকাটি করতেছে। তো যাই হোক, আমরা খুব আগ্রহী হয়ে এখানে ছিলাম, দাঁড়াইলাম, আমরা দেখবো আজকে কিভাবে কি হয়। তো যাই হোক, আমি যদিও আগে 2-1 দেখছি, এত কাছে থেকে না, একটু দূরে থেকে দেখি। তো যাই হোক, ওই দেখতেছিলাম। তো ওনারা হচ্ছে শুরু করলো। তো মানে মানুষটা যে মরে গেছে তার চেহারা দেখে মনে হয় না, মনে হচ্ছে একটা জীবন্ত মানুষ ঘুমায় আছে এরকম। তো যাই হোক, আমরা দেখতেছিলাম। তো যখন শুরু করলো ভালোই লাগতেছিল, আবার একটু খারাপ লাগতেছিল। চোখের সামনে একটা মানুষ এরকম পড়াইতেছে, একটু কষ্ট লাগতেছিল। একটু পরে যখন হচ্ছে মানুষ পড়াইলে, এখন পড়ানো হচ্ছে মধ্যম পর্যায়ে আসে, একটু গন্ধ বের হয়। তো আমরা একটু অস্বস্তি হয়ে একটু দূরে গিয়ে দাঁড়াইলাম। তো ওইখানে যারা লোক ছিল তারা আমাদের হচ্ছে বললো, তোমাদের নাম কি, কোথায় থাকো? আমি বললাম যে আমরা এখানে চৌধুরী বাড়িতে থাকি, আমার নাম রনি, ওর নাম মাসুম। তো তারা আবার আমাদের নাম ঠিকানা লিখে নিল। তো আমরা ভালো, এটা হয়তো ওনাদের নিয়ম একটা। তো যাই হোক, আমরা কিছুক্ষণ থেকে ওইখানে বন্ধুকে বললাম, চলো বন্ধু, এখান থেকে এখন চলে যাওয়াই মনে হয় আমাদের বেটার। চলে গেলাম আমরা। যাই হোক, আমরা বিকেলে অন্য জায়গায় ঘুরতে গেলাম, সন্ধ্যায় বাসায় আসলাম, খাওয়া দাওয়া করলাম, নর্মাল ঘুমাইলাম, কোনো সমস্যা হয়নি। 3 দিন পরে আমি আমার রাতে বাসায় আসছি, আপুর বাসায়। তো আমার আপু বলছে, তোমাকে কয়েকজন লোক এসে খুঁজে গেছে আর একটা মিষ্টির প্যাকেট দিয়ে গেছে। লোকগুলা হিন্দু ছিল, হিন্দু পুরোহিত বা এরকম এই জাতীয়, সাধু সন্ন্যাসী এই জাতীয়। যাই হোক, আমি বললাম, আপু আমি তো জানি না। বলছে, না তুমি দেখো। পরে আমি বলছি, হ্যাঁ ওখানে সব লেখা আছে। তো যাই হোক, আপুকে বললাম, আপু এটা তো হচ্ছে 3 দিন আগে আমরা শ্মশানে ছিলাম, ওইখানে একটা লাশ পড়াইছে, ওইটা আমরা দেখছিলাম, মেবি ওই জন্য ওইখানে ওনাদের ওইটা মিষ্টি দিয়ে গেছে। বলছে, তুমি এখানে বেড়াইতে আসছো, আমি চাই না কোনো ঝামেলা হোক, ওইটা তোমার ঠিক হয় নাই, ওইখানে থাকা তো দরকার ছিল এসে। আপু কি করবো এখন? এই মিষ্টিগুলো ফালাই দাও। মিষ্টিগুলো বাইরে ফালাই দিচ্ছি আমরা ট্রেনে। যাই হোক, নর্মালি খাওয়া দাওয়া করে ঘুমাইয়া পড়লাম, আর কোনো সমস্যা নাই আল্লাহর রহমতে। তো রাতে ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম, যেই মহিলাকে পড়াইতে দেখছি ওই মহিলা মানে এত ভয়ঙ্কর চেহারা নিয়ে আমার সামনে আসছে। মানে একদম একটা নর্মাল কাপড় পরাই ছিল, কিন্তু ওনার চেহারা, ওনার চোখ, মানে কোনো মানুষের চেহারা, কোনো মানুষের চোখ এত ভয়ঙ্কর হইতে পারে আমি এটা কোনোদিন কল্পনাও করিনি। আমার সাথে কোনোদিন এত ভয়ঙ্কর ঘটনা ঘটে নাই। তো যাই হোক, উনি আইসে প্রথমে আমার সামনে দাঁড়াইলো, তারপরে কি যেন বলতে
উঠেছিল, তারপরে গলা চেপে ধরছে। গলা চেপে শুধু একটা কথাই বলছে, মিষ্টি খাইলি না কেন। এত জোরে গলা চেপে ধরছে, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যেতেছিল। আমি মনে মনে দোয়া করতেছিলাম, ঠিক আছে, আমি মনে করছিলাম মনে হয় লাইফের আজকেই শেষ দিন। তো আমি গিয়ে গলা চেপে ধরছে, এত ব্যথা লাগতেছিল, একসময় আমি অজ্ঞান হয়ে গেছি। পরে ঘুমিয়ে গেছি, দেখি আমি অনেক ঘামিয়ে গেছি, উঠছি, একটু হাঁটাচলা করলাম, একটু পানি খেলাম। পরে বাকিটা রাত আর ঘুমাইতে পারিনি, এপিট করছি বা লাইট জ্বালায় রাখছিলাম। পরের দিন ফ্রেন্ডের কাছে গেলাম, বললাম বন্ধু কালকে রাতে তো আমার একটু সমস্যা হয়েছে। পরে বলছে বন্ধু আমার তো একটা সমস্যা হয়েছে, আমি তো স্বপ্নে দেখছি যে ওই হিন্দু মহিলা আমাকে দৌড়ানি দিচ্ছে। তো দৌড় দিতে দিতে আমি যাই একটা পুকুরের মধ্যে পড়ে গেছি, আর অজ্ঞান হয়ে গেছে। বলছে বন্ধু আমারটা এর থেকেও ভয়ঙ্কর, আমার সাথে এই হয়েছে। তো যাই হোক, দিনাজপুরে যদিও 15 দিনের জন্য গিয়েছিলাম, তারপরে 2-1 দিন পরে আমি চলে আসছি এখান থেকে। আমার খুব অস্বস্তি লাগতেছিল, পরিবেশটাই একদম মনে হচ্ছে ধোঁয়াশ, একেবারে খুবই খারাপ অবস্থা হয়ে গেছে। তো যাই হোক আমি চলে আসছি। আমি তখন ঢাকায় উত্তরাতে থাকতাম। তো আমি ঢাকায় আসছি, প্রতিদিন স্বপ্নে একটাই, ঘুমানোর আগেই মনে হয় এখনই তো স্বপ্নে আমি এটা দেখবো। তো আমি উজু করে ঘুমাই দেওয়া পরে ঘুমাই, কাজ হচ্ছে না। একজন হুজুরের কাছে গেলাম, সে বললো তোমার হয়তো একটা খারাপ দৃষ্টি পড়ছে শ্মশানে, তো যাই হোক তুমি আমার গুলা করো। তো আমি তাও আমার শান্তি লাগতেছিল না, একই প্রবলেম, আমি অসুস্থ হয়ে যেতেছিলাম দিন দিন। তো আমি আমার গ্রামের বাড়িতে চলে যাই, বরিশাল হিন্দিগঞ্জ উলানিয়াতে চলে যাই। তো ওইখানে আমি একজন হুজুর ছিল আমার ছোটবেলায়, তার কাছে আমি মক্তব পড়তাম। তার কাছে আমি গিয়ে বললাম হুজুর আমার এই সমস্যা হচ্ছে, এই হয়েছিল। বলছে বাবা রে তোমার মনে হয় খারাপ একটা কিছু হয়েছে, তুমি এই তাবিজটা সাথে রাখো আর এই পানি পড়াগুলো প্রতিদিন খাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ঘুমানোর আগে উজু করে ঘুমায়ো, এই দোয়াগুলো পড়ে ঘুমায়ো। তো আলহামদুলিল্লাহ এখন দেখতেছি ভালো, আগে দেখতাম প্রতিদিন, এখন দেখি সপ্তাহে 2-1 দিন। তো এখন আমি দেখলাম যে না একটু ভালো। পরে আমার গিয়ে এরকম আস্তে আস্তে একটা সময় আমার গলার নিচে একটা দাগ পড়ে যায়, মনে হচ্ছে কিসের একটা দাগ, মানে কিরকম একটা কালো দাগ লম্বা। প্রতিদিন একই জায়গায় হাত পড়লে যেরকম একটা দাগ, এরকম একটা দাগ পড়ে যায়। তো আল্লাহর রহমতে ওই হুজুরের কথা মতো চলার পরে আমি আস্তে আস্তে সুস্থ হয়ে যাই। তো আলহামদুলিল্লাহ আমি এখন ভালো আছি, আলহামদুলিল্লাহ। এবং আমি আসলে একটা জিনিস হচ্ছে গিয়ে, যাদের সাথে ঘটনাগুলো ঘটে তারাই বোঝে যে আসলে কিরকম লাগে, ঠিক আছে। এটা মানুষকে কোনোদিনও বলে বোঝানো সম্ভব না। আমি যে বলতেছি, আমার যেরকম অভিজ্ঞতা হয়েছে বা আমি যেরকম ভয় পেয়েছি, এটা কোনোদিনও বলে বোঝানো সম্ভব না যে হ্যাঁ স্বপ্নের মধ্যে মানুষ এটা হইতে পারে, হ্যাঁ হইতে পারে। এরকম অবস্থা, এতই খারাপ অবস্থা হয়েছিল যে আমার গিয়ে অবস্থা মনে হচ্ছিল যে আমি মনে হচ্ছে 2 বছরের অসুস্থ রোগী, আমার চেহারাটা এরকম হয়ে গেছিল। তো আমি জানি আমার সাথে কিরকম হয়েছিল, আর আমি আমার রাশি কি সেটাও জানি না। আমার সাথে এরকম অহরহ ঘটনা ঘটে, ছোটখাটো এই সমস্যা ওই সমস্যা, যেগুলো আমি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক সবাই ভালো থাকবেন। আর যদি গিয়ে ঘটনাটাকে প্রুভ করতে চান, আমি আমার ফ্যামিলির সবার সাথে এটা বাজি হুজুরের সাথে থেকে আমি ট্রিটমেন্ট নিচ্ছি, সবার সাথে আমি গিয়ে এটা করে দিতে পারবো। তো যাই হোক আশা করি এরকম ঘটনা জীবনে কারোর সাথে না ঘটুক। আমার সাথে আরো ছোট ছোট এরকম অনেক ঘটনা আছে, আমার গ্রামের বাড়ি নিয়ে অনেক ঘটনা আছে, যদি সময় পাই পরে একদিন এসে বলবো। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।